আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ একটা সেশনে সবাই অ্যাটেন্ড করেছেন সেজন্য। আজকের প্রোগ্রামের আমরা নাম রেখেছি ভালো থাকুক মন। আপনাদের সবার মনের খবর নিতে আমরা মেন্টাল হেলথ সেশনের আয়োজন করেছি এবং আমাদের সাথে থাকবেন একজন সাইকোলজিস্ট সুমাইয়া নাজরিন আপু। উনি আপনাদের আপনাদের মনের সকল কথা শুনবেন এবং আপনাদের সুপরামর্শ দিয়ে আপনাদের পরবর্তী জার্নিটা যাতে ভালো হয়, আপনাদের মনটা যাতে ভালো থাকে সেই ব্যাপারে গাইড করবেন। আসলে আমাদের চারপাশে এত কিছু হচ্ছে, আমরা এত কিছু নিয়ে আলোচনা করছি, কিন্তু খুব স্যাড ব্যাপার এটা যে আমরা মনের ব্যাপারে খুব একটা গুরুত্ব কখনো দিচ্ছিই না। কিন্তু আসলে মনের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বটা দেওয়া উচিত, কারণ মন যদি আমাদের ভালো থাকে আমাদের বাকি সবকিছুই ভালো হবে। তো যেহেতু পিটুয়ে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সৃষ্টি করে রেখেছে, আমরা এই ব্যাপারে খুবই কনসার্ন যে আমাদের সাথে যারা কানেক্টেড আর আমাদের সাথে যারা কানেক্টেড না, তারা তো একজন মানুষ এবং তাদের অনুভূতিগুলো আমাদের কাছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনি জীবনে যাই করতে চান না কেন, আপনি যদি মন থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার মন ভালো থাকে, তাহলে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনি অনেক কিছু করছেন, ফিজিক্যালি অনেক কিছু করছেন, অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক স্টেপ নিচ্ছেন, কিন্তু আপনার মন ভালো নাই বা দিন শেষে কোথাও একটা আপনার হতাশা থেকে যাচ্ছে, আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। তো পিটুয়ে এই জন্যই মনের ব্যাপারটাকে বরাবরই গুরুত্ব দিয়ে রাখে। আমরা শুধুমাত্র পড়াই না, আমরা আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা জানবেন, আমরা পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যাপারটাও অ্যাডেড রেখেছি। কারণ শুধু পড়া তো পড়াই যায়, কিন্তু একটু যদি তার সাথে বিনোদন অ্যাড করা যায় তাহলে সেটা মনের একটা বাড়তি খোরাক হিসেবে কাজ করবে এবং আপনি যতটুকু পড়বেন ততটুকুই কাজে দেবে। আর শুধুমাত্র বিনোদন নয়, আমরা এই বিগত 2-3 মাস থেকে এই মেন্টাল হেলথ সেশনটা রাখছি। কারণ বর্তমান যে দেশ বা বিশ্বের যে পরিস্থিতি, আমরা কেউ আসলে খুব বেশি ভালো নাই। আমাদের সবসময় একটা অস্থিরতা কাজ করে আমাদের মনের মধ্যে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাডিক্টেড। তো যখন মোবাইল থেকে দূরে রাখি তখন আর পড়াশোনার ব্যাপারে মনোযোগ আসে না, জীবনে কি কি পাচ্ছি না, লিমিটেশনস গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। দিন শেষে আর পড়াশোনা বা যার যেটা টার্গেট সেটা কমপ্লিট হয় না। তো কিভাবে আমরা মনের ব্যাপারটাকে ক্লেমে নিয়ে আসবো, আমরা কিভাবে শান্ত থাকবো, ভালো থাকবো, সেই ব্যাপারেই আমরা কিছুদিন থেকে একটি করে মেন্টাল হেলথ সেশন নিয়ে আসি। তো তারই ধারাবাহিকতায় বিশেষ ফাউন্ডেশন কোর্স পিটুয়ে থেকে আজকের মেন্টাল হেলথ সেশন ভালো থাকুক মন। আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন সাইকোলজিস্ট সুমাইয়া নাজরিন আপু। উনি আপনাদের গাইড করবেন, আপনাদের কথা শুনবেন। আপনারা অনেকেই যারা ফর্ম পূরণ করেছেন তারা বিভিন্ন প্রবলেমের কথা আপুকে জানিয়েছেন। আপু সেই টপিকগুলো থেকে সিলেক্টেড কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করবেন। তো আমাদের এই অনুষ্ঠানটা দুই ভাগে ভাগ করেছি আমরা। ফেসবুক লাইভে আমরা জেনারেলি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, জেনারেল আপনাদের কমন যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা ফেসবুক লাইভটা বাদ দিয়ে ওটা পোস্টপোন করে আমরা চলে যাব গুগল মিটে, এবং সেখানে আমাদের ভর্তিকৃত যারা স্টুডেন্ট আছেন তারা খুবই পার্সোনাল কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন, তাদের প্রবলেমের কথা শেয়ার করেছেন। যেহেতু আমরা এটাকে খুব গোপন রাখবো, কনফিডেন্সিয়াল ব্যাপার, এই জন্য আমরা ওটাকে খুব প্রাইভেটলি তাদের সাথে বসে আবার আলাপ আলাপ করব। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের দুটো পার্ট। তো আমাদের ফেসবুক লাইভের যে পার্টটা আমাদের জেনারেল প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব, তার জন্য আমি এখন ডেকে নিচ্ছি আমাদের সাইকোলজিস্ট সুমাইয়া নাজরিন আপুকে। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আমাকে আপু কি আপনি, শোনা যাচ্ছে? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর আপনি আমাদেরকে একটু পরামর্শ দিবেন যাতে আমাদের মন ভালো থাকে। আমাদের তো আজকে অনুষ্ঠানের মোটিভই এটা যে ভালো থাকুক মন। আপনি একটু আমাদের সাথে আমাদেরকে হেল্প করবেন, ওকে? অবশ্যই। পিটুয়ে তো প্রত্যেক মাসেই একটা করে মেন্টাল হেলথ সেশন রাখে এবং আমি হ্যাঁ, চেষ্টা করি যেন হচ্ছে মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রেখে পড়াশোনাটাকে চালাতে পারে আর কি। হ্যাঁ, এবং হ্যাঁ। পড়াশোনা তো খুব একটা প্রেশারের কাজ, হ্যাঁ। তো হুম, হুম। সেক্ষেত্রে মেন্টাল স্ট্রেস, তারপরে আদার্স যে প্রেশার গুলো, এগুলোকে যদি আমরা একটু ম্যানেজ করতে পারি তাহলে আমাদের অন্যান্য কাজগুলো আমরা খুব ভালোভাবে ফোকাস করতে পারবো। সুতরাং হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। জিনিসগুলো আসলে আমরা চেষ্টা করব একসাথে সর্ট আউট করার। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমরা কিছু কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সাথে এই প্রবলেমগুলো মিলে যাবে অনেকের সাথেই।
তো আমরা এক এক করে সে প্রবলেমে যাই। তো আমরা যেহেতু পিটওয়ে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তো এখানে যারা কানেক্টেড আছেন তারা ধরিয়ে নিতে পারি যে 80 থেকে 90% স্টুডেন্ট। তো স্টুডেন্টদের কমন কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, আমাদের ফাউন্ডেশন কোর্স থেকে যে আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছি, তো ফাউন্ডেশন কোর্সে আমরা কাদেরকে পড়াচ্ছি? ফাউন্ডেশন কোর্সে আমরা পড়াচ্ছি যারা অনার্স রানিং স্টুডেন্ট, অনার্সে পড়ছেন, বিভিন্ন বর্ষে অনার্স বা মেডিকেলে, তাদের জন্য। তো যখন তারা ভর্তি হন বা ভর্তি হওয়ার আগে পরে তাদের একটা ব্যাপারে একটু ধারণা, বিভিন্ন ব্যাপারে ভুল ধারণা আসে, জবের প্রস্তুতির ব্যাপারে বা একাডেমিক কিভাবে সামলাবেন, চাকরির প্রস্তুতি এখন নেওয়া ঠিক হচ্ছে কিনা, নানান বিষয়ে তারা কনফিউজ থাকেন। তো আমরা প্রথমে এই টাইপের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রথম প্রশ্নটা এরকম যে বিসিএস নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করেন যে অনেক বেশি কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বড় একটা জার্নি। তো এটা এটা পুরোটা এগোতে পারবে কিনা, শেষ করতে পারবেন কিনা, বা শেষ মতো ফোকাস রাখতে পারবেন কিনা, এই ব্যাপারে অনেকে কনফিউশন তাদের মধ্যে ক্রিয়েট হয়। এবং এটা কিভাবে এই ব্যাপারটা থেকে বের হয়ে আসা যায় এবং সফল হওয়া যায়, এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন আমাদেরকে। আচ্ছা, আহ, হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। আহ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। যে বিষয়টি আমি সবার আগে ধন্যবাদ দিব এখানে যারা উপস্থিত আছেন, ফাউন্ডেশন ব্যাচের যারা আছেন, কারণ এরা হচ্ছে নিজেদের ক্যারিয়ার এবং নিজেদের প্রতি আহ খুবই কনসার্ন এবং খুব সচেতন বিধায় হচ্ছে সবকিছু অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। সকলকে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। তো এখানে যারা আছেন তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং পড়াশোনা চালাচ্ছেন, তার সাথে সাথে বিসিএস এর প্রিপারেশনটা শুরু করেছেন, এমন অনেকে আছে। তো তাদের ক্ষেত্রে বলবো আসলে অনেকেই আমরা যখন বিসিএস জার্নিটা শুরু করি, দেখা তখন যাচ্ছে। বিসিএস জার্নির ফার্স্টে যে জিনিসটা আমাদের আসে, পারিপার্শ্বিক দিক থেকে যে জিনিসগুলো আমরা শুনে থাকি যে বিসিএস তো অনেক কঠিন একটা পরীক্ষা, অনেক প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, এখানে আসলে তুমি পারবা না। আবার অনেকে অনেকে বলে যে বিসিএস এ তো তোমার এখনো চাকরির অনেক বছর সময় বাকি আছে, তুমি এত তাড়াতাড়ি কেন হচ্ছে বিসিএস প্রিপারেশনটা শুরু করেছো। এরকম অনেক ধরনের কথা বা অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আসে। তো সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা এখন শুরুতে পড়াশোনার পাশাপাশি যে বিসিএস এর জার্নিটা যারা শুরু করেছেন এবং যারা শুরু করতে চাচ্ছেন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তাদেরকে বলবো হ্যাঁ, এটা সত্যি যে বিসিএস একটা চ্যালেঞ্জিং একটা বিষয় এবং এটি একটি দীর্ঘমেয়াদী জার্নি। হ্যাঁ, এটা অবশ্যই একটি দীর্ঘমেয়াদী জার্নি। আপনি যদি মনে করেন যে আমি শর্টকাটে বিষয়টা পার করে ফেলবো, বিষয়টা আসলে একটু কঠিন। এটা একটা হ্যাঁ, হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা জার্নি। সুতরাং এই দীর্ঘমেয়াদী জার্নিটা আসলে আমরা তখনই খুব সহজে মানে সহজে এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারবো বা সহজে এই জিনিসটাকে চালায় নিয়ে যেতে পারবো, যখন আমরা একটা স্ট্র্যাটেজি বা একটা স্মার্ট ওয়ে অ্যাপ্লাই করে বা একটা স্মার্ট গোল সেট করে যখন আমরা একটা জিনিস আগাবো স্মার্টলি। হ্যাঁ, তো আমরা আসলে অনেকেই তো বিসিএস পরীক্ষা দিই, অনেকে এখন আপনারা অনেকেই জানেন যে আমরা অনেকেই এমনও পরীক্ষার্থী আছে যারা হচ্ছে নর্মালি বিসিএস এর ফর্ম ফিল আপ করে, জাস্ট লোক দেখানো, কিন্তু অনেক পার্টিসিপেন্ট এখানে থাকে। হ্যাঁ, আপনি কতটা দিতে পারছেন? হ্যাঁ, এখানে আপনি দেখেন যে এটা আপনার স্বপ্ন কিনা। অনেকেই আছে যারা একদম যাদের এইম থাকে যে আমি ক্যাডার হব। হ্যাঁ, যাদের একটা স্বপ্ন থাকে। তো এই জিনিসগুলো আসলে অনেকগুলো ক্যাটাগরি আছে এবং আপনারা যারা এখন থেকে শুরু করছেন তাদের জন্য তো, তাদেরকে সবসময়ের জন্য আমি ওয়েলকাম করি যে আপনারা সবার থেকে আগায় আছেন। হ্যাঁ, দেখেন যে আপনারা যে সময়টাতে বিসিএস এর প্রিপারেশন শুরু করছেন, অনেকে সেই সময়টা হচ্ছে ঘুমায় কাটাচ্ছে বা ক্যাম্পাস লাইফে আড্ডা দিয়ে কাটাচ্ছে, কিন্তু আপনারা জিনিসটা নিয়ে আগাচ্ছেন, এটাই কিন্তু আপনাদের একটা স্ট্রং পয়েন্ট। তো আপনারা কিন্তু কিছুটা হলেও আগায় আছেন। তো বিসিএস যেহেতু একটা চ্যালেঞ্জ, বিসিএস যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বাংলাদেশের সব থেকে লোভনীয় একটা প্ল্যাটফর্ম, সব থেকে লোভনীয় একটা চাকরি এই এই জায়গাটাতে থাকে। তো সেখানে বলবো যে এখানে চ্যালেঞ্জ আসাটা খুব স্বাভাবিক। এখন এখানে আমি যদি বলি যে কি কি ধরনের চ্যালেঞ্জ আসে, আমাদের অনেকের থাকে যে
অনেকের থাকে আমরা এই যে আপনারা যারা আছেন অনেকে মনে করেন যে আমার সিজি একটু লো, আমি আসলে বিসিএস টা ঠিকভাবে পারবো কিনা, বা বিসিএস টা হয়তো বা আমার জন্য না, আমি হয়তো বা বিসিএস এর জন্য না, বা আমার মেধা হয়তো বা কম। অনেকের আবার ফিনান্সিয়াল ইস্যুজ আছে, অনেকে মনে করেন যে আমার পারিবারিক অনেক সমস্যা আছে, পরিবার থেকে আমাকে ওভাবে সাপোর্ট করবে না, আমি এত লং একটা জার্নি আমি কিভাবে মেনটেন করবো, বা এত লং একটা জার্নিতে আমি কিভাবে আগাবো একা একা। এই ধরনের অনেক সমস্যা থাকে। আবার অনেকে মনে করেন যে বিসিএস টা তো আসলে অনেক দিন, এখনো আমার অনেক বয়স আছে, আমি জাস্ট কোন রকম নামে মাত্র বিসিএস প্রিপারেশনটা শুরু করি, পড়াশোনা একটা সময় হয়ে যাবে, এখনো অনেক সময় আছে। আমরা কিন্তু এরকম অনেকে চিন্তা করে থাকি। তো সেক্ষেত্রে আমি যদি একটা একটা করে বলি, এখানে যেমন বললেন যে প্রশ্নে আমি এখানে দেখতে পাচ্ছি যে শুরু থেকে কোন কোন বিষয়ে ফোকাস করলে শেষ পর্যন্ত সফলতাটা আসলে সম্ভব, এই বিষয়টাতে আমি যদি আসি, সেখানে বলবো যে টাইম ম্যানেজমেন্ট আপনারা খুব ভালো করে করবেন। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, যেহেতু আপনার পিটিও থেকে প্রপার একটা গাইডলাইন পাচ্ছেন, এবং আপনারা নিজেরা যে এই যে স্বপ্ন জিনিসটাকে মাথায় রাখবেন, এই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব কিন্তু আপনার পরিবার বা আপনার আশেপাশের মানুষের না। তো সেই জিনিসটাকে যদি আপনি মাথায় রাখেন, তো ধরেন যে আমরা অনেকেই মনে করি যে আমি পড়াশোনা করছি, আমি সময়ের অভাবে বিসিএস এ পড়াশোনা করতে পারছি না। তো এখন যারা আছেন, যারা অনার্স পড়ুয়া আছেন, একাডেমিক পড়াশোনা প্লাস বিসিএস এর জার্নিতে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বিসিএস টাকে মাথায় রেখে রেগুলারলি পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সেটা একাডেমিক হোক বা হচ্ছে চাকরির পড়াশোনা হোক। আমরা অনেকেই আছি যে একাডেমিক পড়াশোনা জাস্ট পরীক্ষার আগের দিন পড়ে ওটা পরীক্ষা দিয়ে ফেলি, বাট বিসিএস তো জিনিসটা এমন না। যেহেতু বললাম যে বিসিএস অনেক কঠিন একটা জার্নি এবং দীর্ঘমেয়াদী একটা জার্নি। হ্যাঁ, তো এখানে ছোট ছোট ভাবে, আস্তে আস্তে ভাবে যদি আপনি প্রপারলি আগাতে পারেন, তাহলে কিন্তু একটা পর্যায়ে যে আপনি সাকসেস হবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে রেগুলারলি, এখন যারা ফার্স্ট, অনেকে আছেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনারা ডেইলি চেষ্টা করবেন যে 2 ঘন্টা অন্তত বিসিএস এর জন্য রাখতে, বা 2 ঘন্টা, সেটা 11টা হোক আর 12টা হোক, যতই হোক না কেন, জাস্ট একটু বিসিএস এর পড়াশোনা, একটু চাকরির পড়াশোনাটাকে একটু চোখ বোলাবেন। এবং চেষ্টা করবেন যে সপ্তাহে 2টা দিন বা 3টা দিন রাখার, যেন রিভিশন দেওয়া হয়, আমরা যেটা বলি রিফ্রেশ, হ্যাঁ, রিস্টার্ট, যেটাই বলেন না কেন, চেষ্টা করবেন যে যা পড়ছেন, সপ্তাহে 2 পেজ পড়ছেন বা 3 পেজ পড়ছেন, যাই পড়ুন না কেন, সেটাকে একটু রিভিশনের মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং নিজে নিজে সেটাকে একটু প্র্যাকটিস করবেন নিজে নিজে। এবং এখন থেকে যে কাজটা করবেন পড়ার পাশাপাশি, যে টাইম ম্যানেজমেন্ট করছেন, টাইম ম্যানেজমেন্টের মধ্যে যে রেগুলার একটা রুটিন তৈরি করবেন, যে রেগুলারলি 2 ঘন্টা মিনিমাম আপনি পড়াশোনাটা চালাবেন বিসিএস এর বা চাকরির ক্ষেত্রে, যেটা সেই চাকরির পড়াশোনার রিলেটেড, এই কাজটা মিনিমাম 2 ঘন্টা আপনি করবেন। যত কাজই হোক না কেন, আমরা অনেকে বলি যে আজকে অনেক টায়ার্ড লাগতেছে, শুয়ে থাকেন, শুয়ে শুয়ে জাস্ট এই যে ক্লাসগুলো দেখেন, এমসিকিউ গুলো একটু চোখ বোলান, নিজে নিজে একটু আয়ত্ত করার চেষ্টা করেন। সেকেন্ডলি যেটা করবেন, এখন থেকেই চেষ্টা করবেন যেটুকু পড়ছেন, 2 লাইন হোক বা 3 লাইন হোক, যতটুকু পড়ছেন সেটুকু চেষ্টা করবেন যে লিখে লিখে পড়ার। যতটুকু পড়ছেন সাথে সাথে হচ্ছে সেটাকে নোট ডাউন করবেন। এই যে নোট আপনার তৈরি হচ্ছে, এইটা কিন্তু আপনার অ্যাসেট। হ্যাঁ, একটা পর্যায়ে যে দেখবেন কি, যে ছোট 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 করে নোট করতে করতে আপনার পুরো পুরো সিলেবাসটা আপনি কভার করে ফেলছেন, এটা আপনার মতো করে একটা নোট তৈরি হয়েছে, আপনার নিজের তৈরি একটা নোট। হ্যাঁ, এটাও কিন্তু আপনার নিজের জন্য একটা মোটিভেশন হবে একটা সময় এসে। তো চেষ্টা করবেন এই জিনিসগুলো করার। এবং আমরা অনেকেই, আমাদের খুব কমন একটা প্রবলেম যে আমরা আসলে না পড়েই এটা চিন্তা করি যে বিসিএস তো অনেক দিনের ব্যাপার, অনেক দিন টানা পড়তে হয়, একটা দীর্ঘমেয়াদী কাজ। তো এই ক্ষেত্রে আমি তো, আমার ফোকাস থাকবে না, মনোযোগ থাকবে না, বা এত দিন যাবত আমি পড়াশোনা করব, আমি তো সব পড়া ভুলে যাব। তো এখন থেকে চেষ্টা করবেন যে ছোট ছোট মানে ইফেক্টিভ, যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো খুব ইফেক্টিভ ওয়েতে পড়ার চেষ্টা করবেন, ফোকাসটাকে ধরে রাখার জন্য। যে যেটা পড়ছেন, আমি যেটা বললাম যে উইকলি চেষ্টা করবেন 2 দিন রিভিশনের একটা টাইম রাখা নিজের মধ্যে।
এই জিনিসগুলো না রেগুলারলি করার চেষ্টা করবেন। আমি আজকে করলাম বা প্রথম 2 মাস করলাম, পরে আবার জিনিসটাকে গ্যাপ দিয়ে দিলাম, না, এরকমটা না। মাইন্ডসেট রাখতে হবে আমার এরকম যে আমার যত যাই হোক না কেন, যেহেতু আমার এটা স্বপ্ন, আমি যত দ্রুত সম্ভব আমি আমার স্বপ্নটাকে অ্যাচিভ করব, স্বপ্নটাকে পূরণ করব। সুতরাং আমার কাজ হবে রেগুলারিটি মেনটেন করা। হ্যাঁ, পারফেকশনের থেকে কনসিস্টেন্সিটা মেনটেন করাটা কিন্তু খুব বেশি জরুরি। আপনি কতটা পারফেক্ট ওয়েতে রুটিন মেনটেন করছেন, আপনি কতটা পারফেক্ট ওয়েতে পড়ছেন, কতটা সুন্দর নোট করছেন, তার থেকে বেশি দরকার হচ্ছে আপনি কতটুকু রেগুলারিটি মেনটেন করছেন, আপনি পড়াশোনাটাকে রেগুলারলি ধরে রাখতে পারছেন কতদিন ধরে, এটা কিন্তু সব থেকে বেশি জরুরি। আরেকটা ব্যাপার যেটা বলবো যে এখন থেকে তো চেষ্টা করবেন যে প্রিলির সাথে সাথে রিটেনের প্রিপারেশনটা নিয়ে নেওয়া। হ্যাঁ, আমরা অনেকে আছি শুধু প্রিলির প্রিপারেশনটা নিয়ে থাকি। চেষ্টা করবেন যে টপিকটা পড়ছেন সেই টপিক রিলেটেড যে রিটেনে যে ধরনের কোশ্চেন আসে সেগুলোকে একটু চোখ বোলানো, সেগুলোকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখা। হ্যাঁ, এই জিনিসগুলো অল্প অল্প এখন থেকে যদি আপনি একটু একটু করে রেগুলারলি প্র্যাকটিস করেন, রেগুলারলি যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, দেখবেন একটা সময় এত বেশি প্রেসার লাগছে না। হ্যাঁ, তখন দেখবেন যে খুব অল্প সময়ে আপনি সবকিছু আয়ত্ত করে ফেলছেন এবং সব থেকে মেন যে বিষয়টা হবে সবকিছু আপনার গোছানো হয়ে যাবে। তো যখন দেখবেন যে সবকিছু আপনার গোছানো, তখন কিন্তু আপনিও অনেকটা টেনশন ফ্রি, অনেকটা প্রেসার আপনার কম হয়ে গেল। এদিক থেকে দেখা গেল যে আপনি জিনিসটাকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলছেন। এবং আরেকটা যে ব্যাপার যে আমরা যখন বিসিএস জার্নিটাতে আসি, তখন আমাদের মানসিক ভাবে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে। যেমন আমরা একটা পর্যায়ে অনেক কিছু চিন্তা করে অনেক হতাশ হয়ে যায়, অনেকের মধ্যে অনেক ধরনের উদ্বেগ তৈরি হয়ে থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যে আহ যখন দেখবেন যে এক্সেসিভ লেভেলের আপনার জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে বা আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করার পরেও আপনার একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে বা একটা জায়গায় আপনি কোনোভাবে ওভারকাম করতে পারছেন না, তখন যেহেতু এখানে আপনাদের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম আছে এবং সুযোগ আছে, তো সেক্ষেত্রে আপনারা তখন সে ধরনের সাহায্য নেবেন এবং এখন থেকে চেষ্টা করবেন যে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করার জন্য। আহ পারিবারিক বা পরিবার থেকে অনেক ধরনের চাপ আসবে, ফিনান্সিয়াল অনেক অনেক কিছু আসবে। সেগুলোকে আহ সেগুলোকে ম্যানেজ করে, হ্যাঁ, সেগুলোকে ম্যানেজ করে এবং হচ্ছে এই যে বললাম যে স্বপ্ন, এটা আপনার স্বপ্ন, এটা সবসময় মাথায় রাখবেন এবং যে কোনো মূল্যেই সেটা আপনার পেতে হবে। হ্যাঁ, স্বপ্নটা পূরণের দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার। সুতরাং এখন থেকে যদি রেগুলারলি একটু একটু করে এই জিনিসগুলো ফোকাস করেন, পড়েন, দেন একটু মনোযোগটাকে ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ একটা সময় আপনার কাছে পুরো জার্নিটা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ এই আপু, আমরা হচ্ছে স্টুডেন্টের কাছ থেকেই তো কমেন্ট গুলো নিয়েছি। তো আরেকটা প্রশ্ন আসছে যে ওরা তো অনার্সে পড়ছে, একাডেমিকে পড়াশোনা আছে তাদের, তাদের একটা একাডেমিক ক্লাসে যেতে হয়, সেগুলোর অ্যাসাইনমেন্ট পরীক্ষা সবকিছু মিলে একটা অনেক ঝামেলা থাকে তাদের। তারপর আবার আমাদের কোর্সের পড়া, তারা কিভাবে ব্যালেন্স করে পড়বে? অনেকে একদম হিমশিম খেয়ে যাচ্ছে, তারা দুই দিক কেমনে ম্যানেজ করবে, একটু যদি একটু শর্ট করে বলতে পারতেন। আচ্ছা আচ্ছা, যেহেতু বললাম বিসিএস এর ব্যাপার, শর্ট করে বলতে গেলে যদি আমি বলি যে যারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি করতে চান, তারা একটা রুটিন অ্যারেঞ্জ করেন যে আহ 3টা কাজকে একটা প্রায়োরিটি লিস্ট করেন যে আপনার আসলে রেগুলারলি 3টা কাজ বা 3টা বা 4টা কাজ যেটা আপনি আসলে করতে চান, যেটা আপনার দরকার, তার মধ্যে আপনি একাডেমিক পড়াশোনাটাও রাখেন প্লাস বিসিএস এর পড়াশোনাটাও রাখেন। আপনি হুম একটা হুম। রুটিন করে ফেলেন এবং এই সমস্যাগুলো যারা বলছেন তাদেরকে সবার আগে বলবো যে আপনারা মেনলি যে কাজটা করবেন সেটা সকালে ওঠার চেষ্টা করবেন। কারণ আপনি যদি সকালে খুব সকালে ওঠেন বা খুব ভোরে ওঠার অভ্যাসটা তৈরি করতে পারেন, তখন দেখবেন যে আপনার পুরো দিনে অনেক টাইম আছে। মেনলি আমাদের ক্লাসগুলো শুরু হয় 9টা 10টা থেকে। তো আপনি যদি 6টা থেকে পড়া স্টার্ট করতে পারেন বা 5টায় উঠে বা 6টায় উঠে যদি আপনি পড়া শুরু করতে পারেন, এখানে কিন্তু আপনি বেশ কয়েকটা ঘন্টা পেয়ে যাচ্ছেন। তো আপনি হুম হুম। সকালবেলা উঠে ধরেন যে একটু বিসিএস এর কোশ্চেন গুলো
গুলা একটু দেখলেন, দেন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু একটা চ্যাপ্টার ম্যাথ করলেন, আপনি কিন্তু পড়ার মধ্যে আছেন। দেখবেন এরকম রুটিন যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার 3-4 ঘন্টা রেগুলারলি আপনি করতে পারছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে সকালবেলা ওঠাটার চেষ্টাটা সবার আগে করা উচিত। তাহলে আচ্ছা আচ্ছা। দেখবেন যে দুইটা জিনিস খুব ভালো মেনটেন করতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যে হাতে 24 ঘন্টা আছে এটা যদি আমরা প্রপারলি ইউজ করি সেক্ষেত্রে আমরা চাকরি পড়াশোনাও করতে পারবো, একাডেমিকও ঠিকভাবে করতে পারবো, এবং আমাদের স্বাভাবিক জীবনযাপন এটাও ঠিক থাকবে। এটাই তো আপু, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং আচ্ছা। আমাদের মেইনলি কথা হচ্ছে যে আমি 10 মিনিট পড়লেও পড়বো। হ্যাঁ, দশ হ্যাঁ মিনিটের হ্যাঁ। যে রুলস আমি ওই যে আমরা একেবারে যখন পড়ি না তখনই কিন্তু আমাদের মধ্যে চিন্তা আসে যে আচ্ছা আমি তো কিছুই পড়লাম না, আমি তো কিছুই পড়তে পারছি না। কিন্তু আপনি চেষ্টা করবেন যে 10 মিনিট হলেও যেন কোনো একটা টপিক একটু চোখ বুলাতে। হ্যাঁ, এই জন্য এবং চেষ্টা করবেন যে 2-3 দিন একটু সময়টাকে ট্র্যাক করার, যে কোন সময়টাতে আপনার বেশি টাইম যাচ্ছে, মানে কোন কাজে আপনার বেশি সময় যাচ্ছে, সেই সময়গুলোকে একটু আহ কমায় নিয়ে আসে, একটু মিনিমাম টাইমের মধ্যে নিয়ে অন্য টাইমটা বের করে আপনি চেষ্টা করেন যে বিসিএস এর জন্য বা চাকরির জন্য একটু পড়াশোনা করতে পারেন কিনা। আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে টাইম বেশি দিয়ে ফেলছি। তো হুম ওই হুম। জিনিসটাকে একটু মিনিমাইজ করেন, ঘুমটাকে একটু মিনিমাইজ করেন। ঘুমটাকে আমি বলবো না খুব মিনিমাইজ করতে, অন্যান্য জিনিসগুলো একটু মিনিমাইজ করে চেষ্টা করেন যে কিছুটা হলেও পড়ার মধ্যে থাকার। আচ্ছা আপু, হ্যাঁ বুঝতে পেরেছি। আশা করি যাদের এই প্রবলেম গুলো আছে তারা হচ্ছে এটা খুব ভালো গাইডলাইন পেয়ে গেলেন। এখন আবার নেক্সট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুইসাইড। এটা বর্তমান সমাজে একটা ভয়ানক ব্যাধির রূপ নিয়েছে। আমাদের লাইফে ছোট ছোট ইনসিডেন্ট হচ্ছে আমরা সুইসাইড করে ফেলছি। আমাদের এত মূল্যবান একটা জীবন আমরা নিমেষের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এবং সেটা ভয়াবহ আকারে চলে গেছে। আমরা একটা রেফারেন্স কিছু দিতে চাচ্ছি আচল ফাউন্ডেশন থেকে। এখানে শুধু স্টুডেন্টের কথা ওনারা উল্লেখ করেছেন। আচল ফাউন্ডেশন থেকে 2024 সালের রেকর্ড অনুসারে 310 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আপনি দেখেন, আপনার এখানে লেখা আছে রিজন গুলো খুব এমন কোনো জটিল রিজন না যার জন্য তাদেরকে আত্মহত্যা করতে হবে, কিন্তু তারা কোপ আপ করতে পারছিলেন না তাদের মানসিক সমস্যাগুলোর সাথে, তারা ডিল করতে পারছিলেন না, এবং তারা ফাইনালি এই খারাপ সিদ্ধান্তে চলে আসছেন। এবং আমি এখানে আরো কিছু পেপার কাটিং অ্যাড করব, অনলাইন পেপারের কিছু স্ক্রিনশট অ্যাড করতে চাচ্ছি। আহ, দেখেন, ডেইলি স্টারের কিছু কন্টেন্ট দেয়া আছে। বাংলাদেশে গড়ে 56 জন আত্মহত্যা করেন। এত হিউজ একটা নাম্বার। তারা জীবনের সাথে ডিল করতে পারছেন না, তারা প্রবলেমগুলো সলভ করতে পারছেন না, হয়তো কাউকে বলতে পারছেন না মনের কথাগুলো, এবং দিন শেষে তারা সুইসাইড করে ফেলছেন। তো বর্তমানে যে ভয়াবহ ট্রেন্ড চালু হয়েছে যে কোনো কিছুর সাথে আমি কোপ আপ করতে পারছি না, আমি তাল মিলাতে পারছি না, আমার হাতে একটাই সলিউশন, আমি আমি মরে যাব, হ্যাঁ আমি আত্মহত্যা করে ফেলবো। তো আপু, আপনি যেহেতু আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, তো আপনি নিশ্চয়ই এরকম পেশেন্টের সাথে ডিল করেন, তাদেরকে সলিউশন দেন। তো আপনি যদি আমাদেরকে বলতেন যে আমাদের লাইফে তো প্রবলেম থাকবেই, অনেক অনেক কিছু প্রবলেম আসবে, এমন প্রবলেম আসবে মনে হবে যে জীবনে আর কিছু নাই, সবকিছু থেকে হেরে গেলাম। তো এই টাইপের সমস্যাগুলো আমরা কিভাবে খুব সুন্দরভাবে সলভ করতে পারি এবং নিজের জীবনে কোনো ক্ষতি না করি? আচ্ছা, আহ, আহ, প্রথমে যে বিষয়টা আপনি বললেন ভাইয়া, যে আসলে সুইসাইড জিনিসটা আমাদের এখন সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে। আমরা কিছু পান থেকে চুন খসার আগে আসলে আমরা সুইসাইডের চিন্তা করে ফেলি, এবং আমাদের আম, খুব সামান্য জিনিসেও আমরা চিন্তা করে ফেলি যে মনে হয় যে মরে যায়। হ্যাঁ, আমরা অনেকে অনেক ক্লায়েন্টের কাছ থেকে এই ধরনের সমস্যা শুনে থাকি যে আম, এত চিন্তার মধ্যে মনে হয় কি মাঝে মাঝে মনে হয় যে মরে যায়। তো আসলে মরে যাওয়াটা তো কোনো সমাধান না। হ্যাঁ, মরে যাওয়াটা কোনো সমাধান না। এখন যেটা বললেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়গুলোর জন্য আসলে এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে বা এই ধরনের কাজ করে থাকে, তাদের ম্যাক্সিমাম হচ্ছে আপনার হয় ফ্যামিলি ইস্যু আছে, পারিবারিক অনেক চাপ, অনেকের আছে পড়াশোনা বা রেজাল্ট ইস্যুস অনেকের থাকে, অনেকের হুম, আবার সম্পর্কের একটা টানাপোড়ার মধ্যে থেকে যায়, অনেকের একটা আর্থিক সমস্যা থাকে। তো আম, আমি বলবো যে একটা সময় ছিল যখন আমরা এই জিনিসগুলোকে গুরুত্ব দিতাম না,
আমাদের পরিবেশ থেকে বা আমাদের আশেপাশের মানুষজন জিনিসগুলো শুনলে হাসতো, বা অনেকে আমরা এই জিনিসগুলো বলি না কেন যে আমি কাকে বলবো এই কথাগুলো শুনলে, বা এগুলো তো খুব সিলি ম্যাটার, যে পড়াশোনা এত হতাশা, এত ডিপ্রেশন, এগুলো শুনলে তো মানুষ হাসবে, মান সম্মান Yes. চলে যাবে। তো আমরা আসলে মান সম্মানের চিন্তা করি, কিন্তু আমাদের যে একটা মূল্যবান জীবন আছে, আমরা কিন্তু জীবনটার কথা ভাবছি না, আমরা চিন্তা করছি আমাদের মান সম্মান চলে যাবে, লোকে আমাকে দেখে হাসবে। তো এই যে মানুষ আমাকে দেখে হাসবে এই চিন্তা ভাবনা করে আমরা আসলে আমাদের ভিতরের কষ্টটা, ভিতরের যে মানে মনের যে কথাটা, এটা আমরা আসলে না বলেই নিজে নিজে একটা ডিসিশন নিয়ে ফেলি। তো এখন তো আসলে জেনারেশনটা অনেক আপডেট হয়েছে, আপনাদের জন্য এখন অনেক সুযোগ আসছে সামনে। এখন মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন মানে অনেক বেশি আপডেট হয়েছে সেক্টরটা, হ্যাঁ, মেন্টাল হেলথ নিয়ে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হচ্ছে। তো এখন অনলাইনে আপনারা যে কোনো ভাবে কাউন্সিলিং নিতে পারছেন। তো আপনাদের তো সুযোগ আছে মনের কষ্টটা, মনের হতাশার কথাটা, খারাপ লাগার কথাটা, বা এই যে মনের কথাটা খুলে বলার একটা জায়গা আছে যেহেতু, তাহলে কেন এই কাজগুলো করতে হবে আমাদের, তাই না? আমি যে এই যে একটা ডিসিশন নিয়ে নিচ্ছি, হুট করে আমরা ডিসিশন গুলো নিয়ে ফেলি, আসলে আমরা যখন এই ডিসিশন গুলো নিই তখন কিন্তু আমরা আকপিচ ভেবে কখনো নেই না। কিন্তু এখন এখানে যারা আছেন, জাস্ট একটু একটু চিন্তা করে দেখেন যে এরকম একটা ডিসিশন নিলে হয়তো বা আপনার লাইফটা শেষ। হ্যাঁ, আপনার আত্মহত্যা করার পরে পরবর্তীতে কি হবে সেটা তো শুধুমাত্র আপনার সাথে হবে, কিন্তু আপনি যে পরিবারটাকে রেখে যাচ্ছেন, আপনার যারা কাছের মানুষ, আপনার যারা প্রিয় মানুষ, বিশেষ করে কখনো আপনার মার কথা কি চিন্তা করেছেন? আহ পরিবারের আর যার যা হোক না কেন, এই মানুষটার কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়, এবং এই মানুষটার কষ্ট কিন্তু আসলে অন্য কেউ নিতে পারবে না। তো নর্মালি আমরা অনেকেই চিন্তা করি খুব কম কম কিছুতে, মানে অল্প কিছুতেই আমরা এই কথাগুলো বলে ফেলি যে মাঝে মধ্যে মনে হয় যে দুনিয়া থেকে চলে যায়, মাঝে মধ্যে মনে হয় যে মরে যায়। এই কথাগুলো বলার আগে কি কখনো এই ফ্যামিলি বা আদার্স কখনো কিছু ভেবেছেন? এখন যারা আছেন এখানে, মাঝে মধ্যে এই জিনিসগুলো ভাববেন, পরিবার আপনাকে কতটুকু দিচ্ছে, মাঝে মধ্যে চিন্তা করবেন, পড়ার ফাঁকে ফাঁকে বাবা মাকে একটু নিজের রুম থেকে অন্য রুমে, মার রুমে যে একটু কি দিয়ে তাদের চেহারাটা দেখে আসবেন, দেখবেন তখন যখন এত ডিপলি চিন্তা করবেন না, একটা সময় যে বারবার মনে হবে না এই আত্মহত্যাটার কথা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে আমাদের নিজেদের মধ্যে কথা আটকে রাখি, হ্যাঁ, আমাদের এখন ইগো ব্যাপারটা খুব বেশি, আমরা চিন্তা করি যে এই আমাদের ইগো, এখনকার জেনারেশনের ইগো প্রবলেমটা খুব বেশি। তো সেক্ষেত্রে বলবো যে এখন তো একটা আপনাদের সেফ জোন আছে এখানে, আপনারা চাইলে একটা মেন্টাল হেলথ প্রফেশনালের সাপোর্ট নিতে পারেন। আপনি চাইলে আপনার যে কোনো কথা, যেহেতু এখানে প্রত্যেকটা কথা খুব কনফিডেন্সিয়াল থাকে, আপনি যখন একটা সেশন নিবেন বা আপনি যখন একজন কাউন্সিলরের শরণাপন্ন হবেন, তখন কিন্তু আপনার পুরো বিষয়টা শুধুমাত্র আপনাদের দুজনের মধ্যেই থাকবে। তো এটা আপনার জন্য একটা সেফ জোন। আপনি এই ডিসিশন গুলো, আমি বলবো যে এই ডিসিশন গুলো নেওয়ার আগে একটু একটু আমাদের কাছে আসার জন্য, হ্যাঁ, একটু আমরা তো আছি আপনাদের জন্য, আমাদের কাজ হচ্ছে আপনাদের মনের কথা শোনা, আপনাদের সাহায্য করা। তো এই সুযোগটা কেন আপনারা কাজে লাগাবেন না? এত বড় সুযোগ তো আসলে সবাই পায় না। তো এই জিনিসটা এখনো খুব অ্যাভেলেবেল, কেন আপনারা এই সুযোগটা নেবেন না? তো এক্ষেত্রে যদি আমি অ্যাজ এ কাউন্সিলর বা সাইকোলজিস্ট হিসাবে আমি যদি বলি, তো বলবো যে এমন কোন ডিসিশন যদি আপনাদের মধ্যে কখনো এসে থাকে বা যাদের আসে, তারা আসলে আমরা আমরা প্রস্তুত আপনাদের কথা শোনার জন্য, হ্যাঁ, একটা বারের জন্য হলেও আমাদের কাছে আসেন। যদি কখনো এরকমটা মনে হয় যে না, আমি এখন আর আমার আমার দ্বারা হচ্ছে না, বা আমি একদম সহ্যের চরম সীমায় পৌঁছে গেছি, আমার আর কোনো কিছুই নিরাপদ মনে হচ্ছে না, বা আমার জীবনটা পুরোপুরি মূল্যহীন মনে হচ্ছে, আমাদের কাছে আসুন, আমরা শুনবো আপনার কথা, একসাথে একটা সেফটি প্ল্যান তৈরি করব। আমরা চেষ্টা করব কিভাবে আপনার এই দুঃসময়টাকে, খারাপ সময়টাকে মোকাবেলা করা যায়, কিছুটা হলেও আপনাকে স্বস্তি দেওয়া যায়।
এই এই কাজগুলো করার জন্যই তো আসলে আমরা আছি। তো আমি রিকোয়েস্ট করব যে যতই খারাপ সময় আসুক না কেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোর কথা চিন্তা করা, বাবা মার কথা চিন্তা করা। এবং সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে যে দেখেন আমাদের আহ ট্রেন্ড বলেন আর যাই বলেন, আমরা ফেসবুকে ঢুকলেই দেখি এক একটা সুইসাইডাল এক একটা নিউজ আসছে, কিন্তু এই যে মানুষগুলো মারা যাচ্ছে আমরা ঠিক কতদিন তাদের কথা মনে রাখছি? বা এই যে একটা একটা ট্রেন্ড আসছে ওই দিনটাই শুধু নিউজ ফিডে ঘোরাঘুরি করছে, ঠিক তার কয়েকদিন পর কি তাদের কোনো অস্তিত্ব আপনারা পান খুঁজে? বা কেউ কি আসলে মনে করেন, বা কখনো কি মনে হয় যে এই মানুষটা আজকে আত্মহত্যা করেছে, তার 1 বছর পর সেম দিনটা কি আপনার কখনো তার কথা মনে পড়ে যে না, এই দিনে তো ওই মানুষটা মরে গেছে, বা এই দিন তো আত্মহত্যা করেছিল? এরকম কিছু কখনো কিন্তু আমরা মনে করি না। আমরা যে যার মতো। তাহলে কিসের জন্য এরকম একটা পদক্ষেপ আমাদের নিতে হবে? তো সেক্ষেত্রে বলবো যে আহ সমস্যা খুঁজে একসাথে বের করবো যে আসলে আমাদের সমস্যাটা কোথায়, এর সমাধানটা কি হতে পারে। এর জন্য তো আসলে আমরা আছি, আমাদের কাছে আসেন, মনের কথাগুলো খুলে বলেন। একটা সেফ জোন আপনাদের যেহেতু আছে, সেটাকে কেন কাজে লাগাবেন না? আর দিন শেষে এটাই আসলে, আত্মহত্যাটা কখনোই সমাধান হতে পারে না কোনো কিছুর। আর যখন আপনি চিন্তা করবেন একটু, যে কোনো জিনিস আপনি যখন ভাববেন, এই যে আমরা যখন মনে করি যে একটা ট্রেন্ড আসছে, আপনি জাস্ট চিন্তা করেন, এখন নিউজ ফিডে ঢুকবেন যে একটা মানুষ আত্মহত্যা করেছে, আপনি চিন্তা করেন, লজিক দিয়ে চিন্তা করেন যে এই মানুষটাকে আপনি আপনি নিজে কতক্ষণ মনে রাখবেন, বা এই যে তার লাভটা কি হলো, সে কি হারালো, বা সে কি পেলো, আসলে কি আসলে কি এক্সাক্ট সমাধানটা সে পেয়েছে এই কাজটা করে? বা এর এর নেগেটিভ দিকগুলো চিন্তা করবেন। হ্যাঁ, তখন দেখবেন যে অনেক কিছু আপনার সামনে চলে আসছে। যখন এই জিনিসগুলো সামনে চলে আসবে তখন দেখবেন যে এই যে আমাদের মাঝে মধ্যে মনে হয় না যে না, দুনিয়া ছেড়ে চলে যাব, আর কিচ্ছু ভাল লাগতেছে না, জীবন দিয়ে দিব। হ্যাঁ, আমরা আছি, আমাদের সামান্য কিছু মানুষের সাথে সম্পর্কে টানাপড়া হলে, সম্পর্কের একটু এদিক ওদিক হলেও আমরা এরকম ভুল ডিসিশন নিয়ে থাকি। তো মানে এই যে যে মানুষটার জন্য আপনি জীবনটা দিয়ে দিচ্ছেন, সেই মানুষটা এক্সাক্ট কত বছর আপনাকে মনে রাখবে? বা সেই মানুষটা কি তার পুরো জীবনটাকে আপনার জন্য মানে থামিয়ে দিবে, বা সবকিছু অফ করে দিবে? এই জিনিসগুলো যখন চিন্তা করবেন দেখবেন যে অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই খুঁজে পাচ্ছেন। জি আপু, ধন্যবাদ। আশা করি যাদের মনের মধ্যে একবারের জন্য এটা আসছে, বা যারা পরবর্তীতে আমাদের লাইভটা দেখবেন, তাদের যদি কখনো মনে হয় যে আচ্ছা আমার আর জীবনে কোনো মিনিং নাই, আমার হয়তো মরে যাওয়া উচিত, তারা আপুর কথাগুলো একটু শুনবেন। এবং এইরকম প্রবলেম ফেস করার জন্য নিজে অনেক সময় এনাফ না, আমাদের কারো একটা হেল্প লাগে, আমাদের এক্সপার্ট কারো হেল্প লাগে। তো সেক্ষেত্রে আপনি এক্সপার্ট কারোর সাথে কথা বলবেন। অনেক সাইকোলজিস্ট আছেন যারা এই ব্যাপারগুলোতে খুব ভালোভাবে ডিল করেন, তাদের সাথে কথা বলবেন। অ্যাটলিস্ট এই সমস্যাটার সমাধান করবেন। আপনি জীবনে ইতি টানলে এই সমস্যার কখনোই সমাধান হবে না, বরং সমস্যা বাড়বে। আপনি এ জগৎ হারাবেন, পরকালও হারাবেন। তো আপু, আমাদের নেক্সট যে সেগমেন্ট আমরা রেখেছি, আমরা একটা মেডিটেশনে চলে যাব। আপনি যদি একটু শুরু করে দিতেন, একটু কথা বলতেন, মেডিটেশন কিভাবে করতে হয়, মেডিটেশনের উপকারটা কি, আচ্ছা, বললে আমরা মেডিটেশন শুরু করি। আচ্ছা, মেডিটেশন যেটাকে আমি বলি হচ্ছে মাইন্ডফুলনেস। হ্যাঁ, এটা আমি প্রত্যেকটা সেশনে বলে থাকি যে আমরা তো আসলে অনেক স্ট্রেস, অনেক হচ্ছে অ্যাংজাইটি বলেন, ডিপ্রেসড বলেন, যাই বলেন না কেন, আমরা তো একটা আহ সবসময় একটা অস্থিরতার মধ্যে থেকে যাই, এবং আমরা সবসময় একটা কঠিন সময়ের মধ্যে থেকে যাই। তো মাঝে মধ্যে চেষ্টা করবেন নিজেকে একটু রিল্যাক্স করার। হ্যাঁ, এই জিনিসটা দেখবেন যে আপনি যখন রেগুলার করছেন, আপনার ওই যে একটা ভারী ভারী ভাব, একটা অস্থিরতা, এই জিনিসটা অনেকাংশে কমে যায়। এবং এটা যখন একটা সময় করবেন দেখবেন যে আহ খুব হালকা লাগতেছে শরীরটা। তো আহ আমরা এখন একটা হচ্ছে মাইন্ডফুলনেস এর একটা রিল্যাক্সেশন, একটা এক্সারসাইজ করব সবাই, এখানে যারা আছে। আহ আহ আপনাদের জন্য একটা সফট টিউন আমরা সেট করছি। তো সবাই একটু নড়ে চড়ে বসেন। হ্যাঁ, যে যেখানে আছেন জাস্ট একটু রিল্যাক্সে, আশেপাশে যা আছে একটু সরায় সোজা হয়ে বসে, হাতটাকে একটু সোজা করে রেখে জাস্ট চোখটাকে বন্ধ করেন। বন্ধ করে প্রত্যেকে আসলে ভাববেন যে আহ আমি আমার নিজেকে কোথায় দেখতে চাই, এখন আমি কোথায় আছি, এবং আমি
5 বছর পর, 2 বছর পর, হ্যাঁ, যার যেরকম জাস্ট সেট আপ আছে, একটা আছে না, আমি 5 বছর পর নিজেকে এইভাবে এই জায়গাটাতে দেখতে চাই। আসলে আপনারা কোন জায়গাটাতে নিজেকে দেখতে চান, এই জিনিসটা না, এই জিনিসটা ভাবেন, চোখ বন্ধ করে ভাবেন, একটা কল্পনার জগতে নিজেকে নিয়ে যান। আমি যে এতক্ষণ ধরে যে ব্যাপারগুলো আপনাকে বললাম, যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, এই সেম ওয়েতে আপনি আগাচ্ছেন, এমনটা চিন্তা করেই দেখেন যে আপনি ঠিক 5 বছর পরে বা 2 বছর পরে আপনার ওই কাঙ্ক্ষিত জায়গাটাতে পৌঁছাতে পারছেন কিনা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সবাই একটু চোখ বন্ধ করি আমরা, এবং একটু চেষ্টা করি, ঠিক আছে, নিজেকে একটু রিল্যাক্স করার। আচ্ছা, ভাইয়া। আচ্ছা। হুম। এক মিনিট, এক মিনিট। আচ্ছা, আমাদের মেডিটেশনের জন্য যে মিউজিকটা চলছে এটা শেষ হলো। আশা করি আপনারা যতক্ষণ আমাদের সাথে আছেন আপনাদের অনেকগুলো কমন প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এই মেডিটেশনের পরে ভাইয়া, মিউজিক রিল্যাক্স তো করতে শোনা পেরেছেন। যায়নি। এটা দিয়ে আমাদের স্টুডেন্ট পার্সোনালি যে আমাদেরকে যে প্রশ্নগুলো জানিয়েছেন, তাদের যে হতাশার কথাগুলো আমাদেরকে জানিয়েছেন, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এখন আমাদের স্টুডেন্টদের থেকে যে আমরা প্রবলেমগুলো পেয়েছি, তো আমরা কারোর নাম উল্লেখ করি নাই, কিন্তু আপনার কাউন্সিলিং এর সুবিধার জন্য আমরা তাদের কোন ইয়ারে পড়ছেন, মানে কোন ভার্সিটিতে পড়ছেন এবং ভাই বোনদের মধ্যে তার অবস্থানটা কত, জাস্ট এটুকু উল্লেখ রেখেছি। আর ইমোতে আপনার হচ্ছে লোগোটাতে বুঝাইছে যে সে ছেলে না মেয়ে। ওকে, আপনি এই যে প্রথম যে প্রশ্নটা, সিলেক্টেড কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো আজকে। যে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলি। আপু আপু, আপনি কি প্রশ্নটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাকে বলছি যে প্রশ্নটা অনেকটা এরকম যে আমাদের স্টুডেন্টের ফ্যামিলি থেকে একটা স্বনামধন্য স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেখানে তিনি চেষ্টা করেছেন ভালো কিছু করার জন্য, বাট এক্সপেক্টেড যে রেজাল্টটা সেটা করতে পারেন নাই। উনি চেষ্টা করেছেন কিন্তু ওই যে করতে পারেন নাই, ওই জায়গা থেকে একটা হতাশা তৈরি হয়ে গেছে এবং সেই হতাশাটা এখনো ওনার মধ্যে কাজ করছে। উনি এখনো সেভাবে পড়াশোনা করতে পারছেন না এবং হেরে যাওয়ার ভয়টা ওনার মধ্যে এখনো ভর করে। আর রিসেন্টলি উনি আরেকটা প্রবলেম ফেস করছেন যে নতুন কোনো ব্যাপার যখন ওনার মাথায় আসে, নতুন কোনো বিষয়ে পড়াশোনা করতে ধরেন বা কোনো কিছু দেখেন, তখন ওনার মনে হয় যে এই বিষয়টার সাথে ওনার পরিচয় আগে থেকেই আছে, কিন্তু উনি কোনোভাবে এই সোর্সটা মনে করতে পারেন না যে কোথায় তিনি দেখেছেন বা কোথায় এই জিনিসটার সাথে তার পরিচয় হয়েছে। এবং তার নিজের লাইফ নিয়ে খুব বেশি ভালো কোনো প্ল্যান নাই। জাস্ট উনি আল্লাহকে ভয় পান, সৃষ্টিকর্তাকে ভয় পান জন্য উনি নিজের লাইফটাকে শেষ করেননি, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার, উনি এই চক্রটা থেকে বের হতে পারছেন না। এই মন খারাপ, হেরে যাওয়ার ভয়, তারপর হচ্ছে এই সবকিছু যে লো ফিল করা, এই
এই চক্র থেকে বেরোতে পারছেন না, তো উনি হেল্প পেয়েছেন। আপনি এটাকে কিভাবে দেখবেন? আচ্ছা, আচ্ছা। বেশ কয়েকটা বিষয় বলেছে। তো এখানে আ আমার যে জিনিসটা মনে হচ্ছে ওখানে, যে সে বলল যে সে কোন একটা জিনিস দেখছে কিন্তু আ জিনিসটাকে মনে করতে পারছে না, যে রিলেট করতে পারছে না আগে কোথায় দেখেছে। বাট মনে হচ্ছে যে আমি এই জিনিসটা আগে দেখেছি। এরকম কিছু তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ১ম কথা হচ্ছে যে আ ১ম এ বলব যে আপনি একটু চেষ্টা করেন যে নিজেকে কিভাবে শান্ত রাখা যায়, হ্যাঁ? আ হয়তোবা কোনো আপনি বেশ উদ্বেগের মধ্যে আছেন। আপনার প্রশ্নের কথাগুলো শুনে যেটা মনে হচ্ছে যে আপনি খুব একটা উদ্বেগের মধ্য থেকে যাচ্ছেন। সেটার ক্ষেত্রে আমাদের এরকম জিনিস আসতে পারে। আরেকটা যে জিনিসটা হচ্ছে, অনেক সময় আমাদের ফ্যামিলি সাপোর্টটা অনেক কম থাকলে এই ধরনের ইস্যুস আমাদের আসে। তো আপনি আ ধরেন যে, যে জিনিসগুলো চিন্তা করছেন, এই জিনিসগুলো আ জাস্ট এই জিনিসগুলো আপনার যেটা মনে হচ্ছে যে আপনি পারবেন না বা আপনি হেরে যাচ্ছেন বা যেটাই মনে হোক না কেন, জিনিসটা আপনি যখন চিন্তা করছেন সেটার সাথে একটা চ্যালেঞ্জ নেন, যে আসলে আপনি যেটা চিন্তা করছেন এটা কতটা সত্যি এবং এটার পেছনে কতটা যুক্তি আছে। আরেকটা বিষয় যেটা, যে আপনি যেটা দেখছেন যে বারবার মনে হচ্ছে যে এটা আপনি আগে করেছেন বাট মনে করতে পারছেন না। যেটাই করেন না কেন সেটাকে চেষ্টা করবেন অলওয়েজ নোট ডাউন করার, হ্যাঁ? আ বিশেষ করে যদি দেখেন যে ভুলে যাওয়ার কিছু ইস্যুস থাকে, তাহলে চেষ্টা করবেন যে যেটাই সামনে আসুক না কেন, বা কোনো একটা কাজ করতে যান বা যাই করতে যান না কেন, জিনিসগুলো করবেন যে একটা খাতাতে লিখে রাখবেন। এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে মন খারাপ থাকতেছে আমাদের, আমরা অনেকে মনে করি যে আমাদের মনটা খারাপ, তার মানে আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছি, বা আমি হচ্ছে হয়তোবা আমার বড় রকমের কোনো অসুখ করছে, এইটা অনেক বড় ধরনের অসুখ। বাট এরকম কিছু না। আমাদের অনেক সিচুয়েশন এর ক্ষেত্রে আমাদের অনেক ধরনের বিষণ্ণতা বা আচ্ছা। হতাশা কাজ করে। কিন্তু সেটার ডিপনেস কতটুকু, এটা আসলে আমরা অ্যাসেসমেন্ট ছাড়া কখনোই আপনাকে বলতে পারব না। আর যেহেতু আপনার মনে হয় যে আপনি আ আ মারা যাবেন বা এরকম কিছু, কখনো যদি এরকমটা মনে হয়, অবশ্যই আপনি কোনো একজন আ কাউন্সিলর বা সাইকোলজিস্ট এর শরণাপন্ন হবেন এবং চেষ্টা করবেন তার সাথে আপনার পুরো সমস্যাটা খোলাখুলি কথা বলার। ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো সমাধান পাবেন। আপু, আপনি হচ্ছে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু ভিডিওটা অন করবেন, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, আচ্ছা। সরি, সরি ভাইয়া। আচ্ছা। এখন কি দেখা যাচ্ছে? আমি হচ্ছে প্রশ্নগুলো ফোকাস করতে গিয়ে হয়নি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে একটু বড় প্রশ্ন, অনেকগুলো টপিক উনি উল্লেখ করেছেন। যেমন উনি কোনো কিছুতে আগ্রহ পাচ্ছেন না, মনোযোগ রাখতে পারছেন না, এবং উনি শর্ট টেম্পার্ড হয়ে গেছেন, এবং কোনো ফ্যামিলি গেট টুগেদার উনি পছন্দ করছেন না, উনি অ্যাভয়েড করছেন এসব। উনি শারীরিকভাবে অনেক দুর্বলতা ফিল করছেন। তারপর যেটা হয় আর কি, চাকরি, পড়াশোনা, এইসব ব্যাপার আছে। ফিনান্সিয়াল প্রবলেম এটা আছে। উনি একটা পার্সোনাল রিলেশনশিপে আছেন, সেটা নিয়েও উনি খুব একটা স্যাটিসফাইড না। তো সব মিলিয়ে উনি প্রচন্ড চাপে আছেন। তো উনি কিভাবে আচ্ছা, নিজেকে একটু সবকিছু থেকে রিলিভ করতে পারবেন, একটু যদি বলতেন আপনি। আচ্ছা। আম আমাদের যখন আমরা একটা টক্সিক আচ্ছা, রিলেশন এর আচ্ছা। মধ্যে থাকি, তখন আমাদের আসলে রিলেশন বাদে আদার্স কাজগুলোতে অনেক ইফেক্ট ফেলে। তো আমি যদি আপনি যদি রিলেশনটাকে বড় করে দেখেন, তাহলে ওখান থেকেও আপনার হচ্ছে রিলেশনটাকে যদি ইস্যু করেন, তাহলে আপনার রিলেশন থেকেও এই আ শর্ট টেম্পার বা হচ্ছে এই যে আগ্রহ হারানো, এই জিনিসটা আসতে পারে। আবার আপনি যদি পড়াশোনার চাকরির ইস্যুটাকে ইস্যু করেন, তাহলে অনেক সময় হয় যে আমরা যখন পড়াশোনাটাকে বেশি ইম্পোর্টেন্ট দেই, যে সেটা আমরা আগ্রহ রাখতে পারছি না, আমার ঠিকঠাক ভাবে আমি যেভাবে চাচ্ছি না সেভাবে পড়াশোনা হচ্ছে না। তো সেই হুম, ইমপ্যাক্টটা যে আমাদের রিলেশনশিপে অনেক সময় পড়ে। এবং ২ টা জিনিস যখন একসাথে হয়, বা এই জিনিসগুলো যখন একসাথে হয়, তখন হয় কি, আমরা মেক্সিমাম টাইম হচ্ছে একটু সোসাইটি থেকে আলাদা থাকার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যদি আমি ফার্স্ট এ, যেহেতু সে আ আগ্রহ, আম ফোকাস এই জিনিসগুলোকে উল্লেখ করেছে, আমি বলব যে হচ্ছে অল্প পড়েন কিন্তু রেগুলার চেষ্টা করেন পড়ার মধ্যে থাকার। হ্যাঁ? আসলে
পড়াটা একসময় অনেক বোরিং হয়ে যায়। তো একটা সময় হয় যে আমাদের পড়তে ইচ্ছা করে না। চেষ্টা করবেন যে ইন্টারেস্টিং ওয়েতে পড়ার, বা যে টপিকটা আপনার পড়তে ভালো লাগে, যে টপিকে আপনার ইন্টারেস্ট কাজ করে, সেই টপিকগুলো পড়তে। যদি মনে হয় যে রিলেশনটা আপনার পড়াশোনার ক্ষেত্রে আ একটা বাধা তৈরি হচ্ছে, বা এই যে জায়গাগুলোতে ইফেক্ট ফেলছে, চেষ্টা করেন যে ওই মানুষটার সাথে, যার সাথে আপনার সম্পর্ক আছে, তার সাথে বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে, যে তার এই আচরণগুলোর জন্য হয়তোবা আপনার এই জিনিসগুলো হচ্ছে, বা আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন, বা আপনার যদি মনে হয় যে আপনার পড়াশোনা বা এই আনুষঙ্গিক জিনিসের জন্য ইফেক্ট পড়ছে আপনার রিলেশনশিপে, সেটাও আপনি তাকে বোঝান যে আমার এখনকার মানসিক অবস্থা ভালো না। এই বিষয়গুলোর জন্য আমার মানসিক অবস্থা এমন। এবং আমরা যখন অনেক চাপের মধ্যে থাকি, তখন কিন্তু আমাদের রাগ হয়ে যাওয়া, শর্ট টেম্পার হওয়াটা খুব স্বাভাবিক। চেষ্টা করবেন যখন অতিরিক্ত রাগ হয়ে যাচ্ছে বা মেজাজ হারায় ফেলতেছেন, তখন ওই সিচুয়েশনটা, ওই এনভায়রনমেন্টটা কিছুটা একটু দূরে যেয়ে জাস্ট নিজেকে একটু রিল্যাক্স করার, আমি যে ডিপ ব্রেথিং এর ব্যাপারটা আপনাদের বলি, জাস্ট একটু জোরে নিঃশ্বাস নিবেন। ৪ সেকেন্ড ধরে নিঃশ্বাস নিবেন। সেটাকে আপনি ৭ সেকেন্ড ধরে হোল্ড করবেন ভেতরে, এবং ৮ সেকেন্ড ধরে সেটাকে আস্তে মুখ থেকে ছাড়বেন। এই যে রিল্যাক্সেশন এই টেকনিকটা, এটা সবসময় ফলো করার চেষ্টা করবেন। যখন দেখবেন যে অতিরিক্ত অস্থিরতা কাজ করছে, মেজাজ হারায় ফেলতেছেন, এবং চেষ্টা করেন যে একটু খুঁজে বের করার চেষ্টা করেন যে কোন কাজটার ইস্যু করে এই জিনিসগুলো হচ্ছে। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। কোন বিষয়টা থেকে আপনার এই বিরক্তি আসছে, হ্যাঁ, সেই জিনিসটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, আশা করি আপু বুঝতে পেরেছেন যিনি এই প্রশ্নটা করেছেন। আমরা সঙ্গতার কারণে কারোরই নাম নিব না, যেহেতু খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার। আপনার ট্রাস্ট করে আমাদেরকে বলেছেন, তো এভাবেই আমরা প্রবলেমগুলো আলোচনা করব। যার প্রবলেম তিনি আশা করি বুঝতে পারবেন। তো আমরা নেক্সট প্রবলেমে যাই। এই প্রবলেমটা একটু অন্যরকম। এরকম যে উনি লাইফে অনেক কিছু চলে যাচ্ছে, আমরা কি করি, অনেক বেশি চিন্তা করি। মানে আমরা চলে যাচ্ছে জন্য আমরা চিন্তা করতে থাকি, যে সারাক্ষণ মন খারাপ হয়ে থাকে আমাদের, আমরা আমরা হচ্ছে ডিপ্রেসড ফিল করি। কিন্তু এখানে যে যিনি কথা বলছেন, প্রবলেমের কথা শেয়ার করেছেন, উনি হচ্ছে একদমই কুল মাইন্ডে থাকেন। মানে জীবনে অনেক কিছু চলে যাচ্ছে, জীবনে অনেক কিছু নাই হয়ে যাচ্ছে, রেজাল্ট খারাপ করছেন, পড়তে বসছেন না, তারপর কোনো রুটিন মেনটেন করতে পারছেন না, তারপর হচ্ছে মোবাইল অ্যাডিকশন ওনার আছে। তো সবকিছু মিলিয়ে উনি খুবই রিল্যাক্সড, ওনার লাইফে কিছু যাচ্ছে না আসছে না, এরকম একটা ব্যাপার। তো এই সুপার কুল ব্যাপারটা, এটাও একটা প্রবলেম উনি আমাদের কাছে শেয়ার করেছেন। তো আপনি এই ব্যাপারটাকে কিভাবে ডিল করতে হবে একটু যদি বলতেন আমাদেরকে। আচ্ছা, এটা খুবই একটু ইন্টারেস্টিং একটা হ্যাঁ, টপিক এটা একটু ছিল, অন্যরকম ছিল প্রবলেম। যে আসলে আমরা সবাই অনেক টেনশন নিয়ে আসি, যে আমাদের অনেক টেনশন হয়, বাট মানে আনফরচুনেটলি বা ফরচুনেটলি এনার আসলে কোনো টেনশন হয় না। এটাও এনার কাছে একটা সমস্যা, এই যে এনার যে টেনশন হচ্ছে না, এটাও তার কাছে একটা টেনশন, যে কেন আমার এই সমস্ত ব্যাপারে টেনশন হচ্ছে না। আসলে আমাদের এক একজনের চিন্তা ভাবনা বা এক একজনের মাইন্ড সেট আপ এক এক রকম থাকে। আমরা অনেকেই আছি আহ খুব বেশি মানে ধরেন যে উদ্বেগ বা অস্থিরতা অনেকের ক্ষেত্রে কম, এবং কেয়ারলেস ব্যাপারটা থাকে অনেকের, যে আমরা আসলে ওরকম একটা আমাদের গায়ে লাগে না। তো এটা আসলে অস্বাভাবিক কিছু না, হ্যাঁ, এটা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমাদের অনেকেরই এই ধরনের জিনিস হয়ে থাকে। এখন কথা হচ্ছে টেনশন হচ্ছে না, আমাকে কোনো কিছু প্যারা দিচ্ছে না, তার মানে যে হচ্ছে ব্যাপারটা খারাপ না। ব্যাপারটা কখন খারাপ হবে, যে যখন এই যে আপনার চিল চিল ব্যাপারটা, হ্যাঁ, কুল ব্যাপারটা, এই কুল ব্যাপারটা কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা। যখন দেখবেন যে এই কুল ব্যাপারটাও কোনো একটা ক্ষতির কারণ হচ্ছে, তখন এটা একটা চিন্তার বিষয়। এই যে ধরেন যে আপনি কোনো চিন্তা হচ্ছে না বিধায় কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে রিল্যাক্সে ফোনটা ইউজ করছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছেন, কারণ আপনার কোনো প্রেশার নাই, আপনার কোনো পিছু টান নাই। ঠিক আছে? তো আম এই যে আপনি জাস্ট যখন মনে হবে যে এত চিন্তা মুক্ত আমি কি করে, এই যে পড়াশোনাটা কেন আপনার লাইফে দরকার, হ্যাঁ, ধরেন আপনি আমি জানি না আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কিনা,
যদি করেও থাকেন, চাকরির চাকরির লাইফটা, চাকরিটা কেন আপনার দরকার, কি জন্য দরকার, অন্যরা যে পড়াশোনা করছে তাদের গোলটা কি, আপনার গোলটা কি, একটু এই ব্যাপারগুলো কম্পেয়ার করেন এবং আপনি যে কাজগুলো করছেন সেটা আপনাকে ঠিক কতটুকু ক্ষতির সম্মুখীন করছে, এই ক্ষতিগুলো ডিসঅ্যাডভান্টেজ গুলো আপনি চিন্তা করেন যে আপনি কি কি আসলে মিস করে যাচ্ছেন। আপনি কিন্তু যে আপনি খুব কুল, এই কুলনেস এর জন্য কিন্তু আপনার পড়াশোনাটা থেকে আপনি অনেক পিছায় যাচ্ছেন, পড়াশোনা হচ্ছে না, রেগুলার পড়াশোনা করছেন না, এই যে বললেন রেজাল্ট খারাপ, অতিরিক্ত কুলনেস এর কারণে কিন্তু আমাদের রেজাল্টটা খারাপ হয়ে গেছে না। তো ক্ষতিগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেন, ক্ষতিগুলো কিভাবে হচ্ছে, এই যে ক্ষতিগুলো যখন আপনি একটা একটা করে ফাইন্ড আউট করবেন, ক্ষতিগুলো যখন দেখবেন তখন দেখবেন যে একটা সময় চিন্তা আসবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই ক্ষতিগুলো হচ্ছে, এগুলোকে আমার ঠিক করা দরকার। হ্যাঁ, এবং যে বিষয়টা বলবো যে কুলনেস এবং এই যে প্রেশার না নেওয়ার যে বিষয়টা, বা এই যে স্ট্রেসটাকে হ্যান্ডেল করা, ম্যানেজ করা যে বিষয়টা, এটা এটা খুবই চমৎকার বিষয়, কিন্তু তখনই হচ্ছে আমাদের এটা খারাপ ব্যাপার হয় যখন এটা দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় বা কোনো কাজে বাধা হয়। যেটা আপনি বললেন যে আপনার পড়াশোনা হচ্ছে না, আপনার রেজাল্ট খারাপ হচ্ছে, তো এটা অবশ্যই ক্ষতি। তো এই জিনিসগুলোকে একটু চিন্তা করবেন যে এই যে রেজাল্ট খারাপ হচ্ছে, রেজাল্ট খারাপ হওয়ার জন্য আপনার লাইফে ফিউচারে কি কি ইফেক্ট ফেলতে পারে, কি কি সমস্যা ফেস করতে পারেন, এই জিনিসগুলো যখন চিন্তা করবেন তখন ইনশাল্লাহ কোনো একটা সমাধান আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ আপু। তো ওনার এই কুলনেসটাকে উনি যদি পজিটিভ ওয়েতে ইউজ করেন, এটা উনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। উনি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসলো, উনি সারাদিন পড়াশোনা করছেন, অন্য কোনো বিষয় ওনাকে টানছে না। এইভাবে যদি কুল মাইন্ডে পড়াশোনাটা করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন জীবনে, বুঝতে পেরেছেন? আপনি আশা এবং করছি এই যে এই আমাদের। জিনিসটাই যে আপনি হ্যাঁ, মনে করেন না যে কুলনেসটা আসলে টেনশনের কিছু, কুলনেসটা ভালো, কিন্তু জাস্ট হ্যাঁ, কিন্তু চিন্তা ভালো করেন দিকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কুলনেসটার জন্য আপনার আসলে লাইফে কোন কোন জিনিসটা আপনি পাচ্ছেন না করতে, কোন কোন জিনিসটা ক্ষতি হচ্ছে আপনার, কি কি হারাচ্ছেন আপনি। হুম, 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 হুম। ধন্যবাদ আপু। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নটা আমি আপনাকে একটু বলছি যে উনি স্টুডেন্ট হিসেবে অনেক বেশি ভালো না, উনি ওনার কথা এটা, মনোযোগও কম, কিন্তু উনি লাইফে কিছু করবেন বা করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে উনি খুবই টেনশনে থাকেন। ওনার ফ্যামিলি থেকে প্রচন্ড সাপোর্ট দেওয়া হয়। ওনার মা ওনাকে খুবই সাপোর্ট করেন সবকিছু করার জন্য, শেখার জন্য অনেক কিছু সুযোগ সুবিধা প্রোভাইড করেন, কিন্তু এটা এটা উনি ভালোভাবে কাজে লাগাতে পারেন না। এবং উনি একমাত্র সন্তান, উনি ব্যাপারটাকে ভাবেন যে আমি কিছু করতে পারছি না, আমার কিছু করা উচিত, কিন্তু উনি এত অলস, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন ওনারও আছেন। তো দিন শেষে উনি কিছু করতে পারছেন না। উনি কিভাবে এটাকে ভালো ওয়েতে কাজে লাগাতে পারবেন? ওনাকে যে সাপোর্ট গুলো মানুষজন দিচ্ছে, ওনার ফ্যামিলি থেকে দিচ্ছে, এই ব্যাপারটাকে উনি সত্যিকার অর্থে কাজে লাগাতে পারবেন কিভাবে? এই ব্যাপারে আপনি একটু ওনাকে গাইডলাইন দেবেন। আচ্ছা, প্রথমে যেটা বলবো যে ভবিষ্যতে কি হবে না হবে, এটা যখন আমরা যখন ভবিষ্যৎ এবং অতীত দুইটা নিয়ে যখন চিন্তা করি, আমাদের কিন্তু দিন শেষে নষ্ট হয় বর্তমানটা। হ্যাঁ, হুম, হুম, আপনি যে হুম। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন, আপনার ক্ষতি হচ্ছে বর্তমানে। আপনি চিন্তা করছেন, কিন্তু এই যে বর্তমানের সময়টা কিন্তু আপনি নষ্ট করছেন, এই নষ্ট জিনিসটা আপনার আবার অতীতে চলে যাচ্ছে। সুতরাং কি আপনার টেনশনও বাড়ছে, আপনার প্রেশারও বাড়ছে, এবং আপনার এই যে নেগেটিভ জিনিসটা ঝুড়িতে কিন্তু জমা হচ্ছে। এখন কথা হচ্ছে যে আহ আপনি তো কেবল শুরু করেছেন, তাই না? তো যেহেতু একটা জিনিস শুরু করেছেন, এটাকে কন্টিনিউ ভাবে চালান, এটাকে একটা মানে রেগুলারিটির মধ্যে রাখেন। আপনি পড়ছেন, এই যে বললেন যে আমি কি পারবো কি পারবো না, এই যে একটা জার্নিতে নামছেন, এই জার্নিটাকে একটু ধরে রাখার চেষ্টা করেন। ভবিষ্যৎ তো ভবিষ্যৎ, ভবিষ্যতে আসলে কি হবে, কি হতে পারে আমরা আসলে কেউ জানি না, প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। এমন অনেক মানুষ আমরা দেখছি যে আহ ক্যাডার হয়ে গেছে, ক্যাডার হয়ে যাওয়ার পরে হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বা হচ্ছে অনেক ইস্যুস আছে। হ্যাঁ, আসলে ভবিষ্যৎ কেউ বলতে পারে না। আপনি আজকে বাসা থেকে বের হলে রাস্তায় আপনার সাথে কি হবে আপনি তাও জানেন না। সুতরাং যেটা আমরা জানি না, যেটা আমাদের কাছে অনিশ্চিত, সেটা আমরা কেন ভাববো, এবং সেটা ভেবে আমাদের বর্তমানের ক্ষতিটা আমরা কেন করব?
তাই না? তো হুম হুম। সেক্ষেত্রে বলবো যে ভবিষ্যৎটাকে না ভেবে বর্তমানটাকে ভাবার চিন্তা করেন যে আমি আসলে বর্তমানে কি করছি, এবং এই যে মনোযোগটাকে ধরে রাখা বলেন, পড়াশোনা, এই যে অলসতাটাকে দূরে রাখতে, মনোযোগটাকে ধরে রাখতে এই বর্তমানটা সব থেকে বেশি দরকার। আপনি যদি বর্তমানটা চিন্তা করেন যে আপনি আজকে কি করছেন, এখন কি করছেন, এইটা আপনি যদি ভবিষ্যতে কি হচ্ছে, অতীতে কি হয়েছে, এটা যদি চিন্তা না করে বর্তমানে আপনি কতটুকু পড়বেন, বর্তমানে আপনি আপনি এক লাইন পড়েন বা বর্তমানে আপনি একটা কাজ করেন, বাট করেন যেন ওইটাই আপনার অতীতের একটা প্লাস পয়েন্ট হয় যে না আমি আমার অতীতে আমি গতদিন তো 2 লাইন ভালোভাবে পড়ছিলাম, তাই না? তো জি। ভবিষ্যৎ, অতীত এই জিনিসগুলোকে চিন্তা করলে দিন শেষে আমাদের বর্তমানেরই ক্ষতি হয়। তো এই জিনিসটাকে হচ্ছে চেষ্টা করবেন যে বর্তমানে থাকার এবং বর্তমান নিয়ে ভাবার। ধরেন যে ভবিষ্যৎ নিয়ে অবশ্যই চিন্তা করবেন। সেটা কেমন চিন্তা? আপনি আগামীকাল কি পড়বেন? আপনার আগামীকালের প্রায়োরিটি লিস্টে কি কি থাকবে? আপনার আগামীকালকে কি কি কাজ করবেন আপনি? সেটা আপনি আজকে ভাবতে পারেন। হ্যাঁ, এটা আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবনা। কিন্তু আপনার 5 বছর পরে আপনি কি করবেন, 2 বছর পরে আপনি চাকরি পাবেন কি পাবেন না, এটা নিয়ে আপনার এখন ভাবার কোনো দরকার নেই। এটা আসলে ভেবে কোনো তো ফয়দা হচ্ছে না, তাই না? তো হুম। সেক্ষেত্রে হবে কি আমাদের দুশ্চিন্তাটা বাড়ছে, আমাদের প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই যে আপনি যখন একটা চিন্তা করছেন, আপনার ব্রেনে আহ একটা স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, সেটা আস্তে আস্তে এই যে আপনি দুশ্চিন্তা করতে করতে আপনার কর্টিসলটা দিন দিন ইনক্রিজ হচ্ছে, সেটার পর একটা পর্যায়ে কি হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। আগ্রহ যখন আমাদের কমে যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের অলসতাটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাক্টিভলি কিভাবে আমরা সবকিছু করতে পারি সেই চিন্তা করবেন, ঠিক আছে? যে আমি আজকের দিনটাকে ভাববো এবং আমি আজকের দিনটাকেই কাজে লাগাবো। সেটা সেটা খুব অল্প কাজ হোক, অল্প পড়া হোক, কিন্তু সেটাকেই আমি ভালোভাবে কাজে লাগাবো। আর একটা ব্যাপার হচ্ছে এই যে আপনার মায়ের কথা বললেন, হ্যাঁ অনেকেই আছে যারা ফ্যামিলি সাপোর্টটা পায় না। আপনি খুবই লাকি যে আপনি আপনার ফ্যামিলি সাপোর্ট পাচ্ছেন, এটা আপনার খুবই স্ট্রং একটা জোন। তো এটাকেও কাজে লাগান। আপনি আহ পারবেন না বা আপনি কি পারবেন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তো এখন আমার না থাকলেও চলছে, তাই না? আপনি যদি এখন চিন্তা করেন, ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি এখন থেকে চিন্তা করছেন আমি পারবো না, পারবো না, পারবো না, আপনার আসলে ভিতর থেকে কিন্তু এই না শব্দটাই অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং আপনি যতবার বলছেন পারবো না ততবার কিন্তু একটা স্ট্রেস হরমোন, একটা ডিপ্রেশন আপনার মধ্যে আসছে, একটা হতাশা কাজ করছে। কিন্তু আপনি যখনই নিজে আপনার ব্রেনকে অ্যালার্ট দিচ্ছেন যে না আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি চেষ্টা করছি, আমি আগাচ্ছি, আমি পরিশ্রম করছি, হ্যাঁ, যখন এই যে করছি, হ্যাঁ, পজিটিভ কোনো সাইন, পজিটিভ কোনো সিগন্যাল আপনার ব্রেনকে দিচ্ছেন, তখন কিন্তু একটা পজিটিভ হরমোনই আপনার ব্রেন থেকে রিলিজ হচ্ছে। এটা কিন্তু আপনাকে কি করছে, নিজেকে কনফিডেন্ট করতে সাহায্য করছে, হ্যাঁ, আপনার একটা স্ট্রং জোন তৈরি করছে নিজের মধ্যে। সুতরাং সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ আপনার মা আপনাকে যতটুকু দিচ্ছে ইনশাল্লাহ আপনিও ততটুকু দিতে পারবেন, হ্যাঁ, দিবেন। এবং এটা আপনি প্রতিদিন যখন এই যে ছোট ছোট সাকসেস হবে, প্রতিদিন একটা গোল সেট করছেন, একটু একটু করে পড়াশোনা করছেন, সেটাকে অ্যাচিভ করতে পারছেন, সেটাকে সাকসেসফুলি আহ মানে সাকসেসফুলি সেটাকে শেষ করছেন, যখন এইটা শেষ হবে তখন আপনি আপনি আপনার মধ্যে এই চিন্তাটা চলে আসবে যে না ঠিক আছে আমি তো পারবো আমার মায়ের জন্য কিছু করতে, না ঠিক আছে আমার দ্বারা তো হবে। এবং এই যে আমাদের অলসতা, আমাদের মনোযোগের অভাব, আমাদের কনফিডেন্সের যে একটা সমস্যা, প্রত্যেকটা কিছুর জন্য কিন্তু দায়ী আমাদের এই ফোন অ্যাডিকশনটা। হ্যাঁ, আমি বলবো না যে ফোন ইউজ করা একেবারেই কমায় দেন, কারণ এই জেনারেশন উইদাউট ফোন আসলে চলা সম্ভব না। চেষ্টা করেন সেটাকে নিজে মেনটেন করার। কখনো চাইবেন না যে ফোন আপনাকে কন্ট্রোল করুন, চেষ্টা করবেন যেন আপনি ফোনকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, আপনি যখন রিলস দেখতে থাকবেন কন্টিনিউয়াসলি, এক একটার পরে রিলস আসছে, আপনি স্ক্রল করেই যাচ্ছেন, এই যে আপনার ব্রেন থেকে একটা হ্যাপি হরমোন রিলিজ হচ্ছে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে হ্যাপি, আপনি একটা একটা ওয়েস্ট অফ জায়গায়, ঠিক আছে, আপনার এই জায়গাটাতে কিন্তু কোনো কাজে দিচ্ছেন, আপনি অযথা আপনার হরমোন গুলোকে আপনি ওয়েস্ট করছেন। হ্যাঁ,
এই 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 জিনিসগুলো যখন আপনি একাধারে ফোন ইউজ করতে করতে যখন আপনার এই হ্যাপি হরমোন ডোপামিন গুলোকে আপনি ওয়েস্ট করছেন, তখন যে দেখবেন কি কোনো একটা কাজে যে আপনি যখন মোবাইলটা রেখে কোনো একটা কাজে যাবেন, তখন দেখবেন যে আপনার ওই আগ্রহটা আসছে না, বা ওই যে একটা আহ কাজের যে স্পৃহা, কাজের যে একটা মনোযোগ ধরে রাখার যে ব্যাপার, ফোকাস যে জিনিসটা, ওইটা তো আপনার আসবে না। এটা খুব স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে বলবো যে চেষ্টা করেন যে আপনি কিভাবে ফোনটাকে কন্ট্রোল করতে পারেন, যে না আমি 1 ঘন্টা ফোন ইউজ করব, মানে 1 ঘন্টাই ফোন ইউজ করব, 1 ঘন্টা ফোন ইউজ করার পরে আমি আর ফোন ইউজ করব না। ফোন ইউজ করার জন্য একটা আলাদা আলাদা সেশন রাখেন ফোনের জন্য, যে না আমি এই টাইমটাতে এই কাজের পর আমি জাস্ট 20 মিনিট ফোন ইউজ করব বা 10 মিনিট ফোন ইউজ করব। কিন্তু আপনি এই যে ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করে যাচ্ছেন, আপনি আপনার টাইমের কোনো সেন্স নাই, এই জিনিসগুলো আসলে আপনার এই কাজগুলোতে ইফেক্ট ফেলছে। তো সুতরাং চেষ্টা করেন যে অ্যাডিকশনটা কিভাবে কমানো যায়। এখানে যারা আছেন প্রত্যেকে দেখবেন কোনো না কোনো ভাবে এই ফোন অ্যাডিকশনটাই কিন্তু দায়ী। হ্যাঁ, অতিরিক্ত এক্সেসিভ লেভেলের ফোন ইউজ করাটা কিন্তু দায়ী। আপনার এখানে যারা আছেন প্রত্যেকে একটু ফোনটা মিনিমাইজ করার চেষ্টা করেন ইউজ করাটা। দেখবেন যে আপনার পড়ার প্রতি আগ্রহ, তারপরে মনে রাখার যে একটা স্মৃতি শক্তির যে ব্যাপারটা, প্রত্যেকটা জিনিস ডেভেলপ করছে আপনার। সুতরাং এই এই কাজটা সবার আগে চেষ্টা করেন যে কিভাবে ফোনটাকে কন্ট্রোলে আনতে পারেন। ভাইয়া। ধন্যবাদ আপু। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটাও আশা করি অনেকের সাথে কমন পড়বে। সেটা হচ্ছে রিলেশনশিপ প্রবলেম। উনি একজনকে ভালোবাসছেন এবং উনি ছেড়ে চলে গেছেন, যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেছেন। তারপরে আমরা যেটা হয়, তার আইডি স্ক্রল করতে থাকি, তার আইডি স্টক করতে থাকি, তার অ্যাক্টিভিটিস গুলো ফলো করতে থাকি। তো এটা একটা মেন্টাল প্রেশার হয়ে যায় আমাদের জন্য, একটা মানুষের সবসময় স্টক করা। যাকে তো আমি পাচ্ছি না আমার লাইফে, সে আমার লাইফ থেকে চলে গেছে, কিন্তু আমার অনলাইন জগতে বা আমার আমার ব্রেনের মধ্যে তার এক্সিস্টেন্সটা এখনো আছে। তো এই ব্যাপারটাকে ডিল করাটা আসলেই টাফ, আসলেই টাফ। অনেকেই এই প্রবলেমটা ফেস করেন আশা করি। তো এই ব্যাপারটাকে কিভাবে, এই ব্যাপার থেকে বের হয়ে আসা যায়? যে রিলেশনশিপ চলে গেছে, এটা তো জোর করে বেঁধে রাখার মতো কিছু না। রিলেশনশিপ ব্রেকআপ হতেই পারে, দুটা মানুষ একসাথে থাকতে চাচ্ছে না, থাকবে না। তো এটা কিভাবে ডিল করা যায় আপু? এটাকে ডিল করে মন তো খারাপ থাকবে, এই সবকিছু মিলিয়ে স্বাভাবিক লাইফে কিভাবে ফেরত ফেরত আসা যায়? আম, প্রত্যেকটা মানুষের জীবনে তো আসলে কেউ না কেউ থাকে, এবং একটা সম্পর্ক যখন হয়ে যায় তখন আসলে মানুষটার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই। হ্যাঁ, এখানে আমাদের মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের অভ্যাস। ঠিক আছে। আহ একটা মানুষের সাথে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, সেই অভ্যাসগুলো থেকে বের হয়ে আসাটা একটু কঠিন। এবং ওই জিনিসটা আরো বেশি কঠিন হয়ে যায় যখন আমি ওই অভ্যাসটাকে আমি মানে প্র্যাকটিসের মধ্যে রাখি। ঠিক আছে, এই যে আপনার একটা অভ্যাস ছিল তার সাথে রেগুলার একটা কমিউনিকেশন রাখার, সেই অভ্যাসটাকে কিন্তু এই যে আপনি বারবার যখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, বা তাকে এই যে ট্র্যাক করছেন সে অ্যাক্টিভ আছে কিনা, বা দেখছেন, হ্যাঁ তাকে চেক করছেন, এই যে জিনিসগুলো করছেন, মানে কি তাকে মনে রাখার একটা প্র্যাকটিস হচ্ছে কিন্তু আপনার মধ্যে। আপনি যে কাজগুলো করছেন তাকে কিন্তু আপনি কোনোভাবে মাথা থেকে বাদ দিচ্ছেন না, বরং তাকে আরো পার্মানেন্টলি কিভাবে আপনার মাথায় সেট আপ করা যায় সেই কাজগুলোই কিন্তু আপনি করছেন। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মানুষটি ছেড়ে চলে গেছে, আম, সে তো আসলে চলে গেছে কোনো না কোনো ওয়েতে। এখন হয়তো বা আপনি তাকে ছাড়তে চাননি বা ছাড়তে পারছেন না। এখন কথা হচ্ছে যে ওই মানুষটা তো আসলে লাইফ আপনার একটা পার্ট ছিল, সেটাকে কখনোই অস্বীকার করা যাবে না। এবং আমি যদি বলি যে আপনি মানুষটাকে ভুলে যান, এটাও আসলে কখনোই সম্ভব না। কিন্তু আমি আপনাকে বলবো যে আম, এই মানুষটা ছাড়াও, হ্যাঁ আপনি যে বললেন যে আপনার দৈনন্দিন জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছুতে আপনি ফোকাস করতে পারছেন না, বা অনেক সমস্যা ফেস করছেন হয়তো বা আপনি, সেই জিনিসগুলো থেকে বলবো যে আসলে আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন যে আপনার যে গোল বা আপনার যেটা স্বপ্ন, ওই মানুষটা বাদেও কি আপনি ওই মানুষটার সাথেও কি কখনো আপনার লাইফ নিয়ে আপনার নিজের জন্য কোনো স্বপ্ন দেখেছিলেন? আছে না, আমরা অনেকেই, যেহেতু আপনি বিসিএস এর মতো একটা জার্নিতে এসেছেন বা বিসিএস টা দিতে যাচ্ছেন, তো হয়তো বা ক্যাডার হওয়াটা আপনার একটা স্বপ্ন।
এখন আপনি আম, আপনি যদি একটু চিন্তা করেন যে আমরা যখন একটা জিনিসে অভ্যস্ত হই, অন্য কোনো কিছুতে আমরা আসলে আমাদের ফোকাস দিতে চাই না। কিন্তু আমি আপনাকে বলবো যে আসলে আপনার লাইফে তো সেই মানুষটা আসার আগেও আপনার কিছু স্বপ্ন থাকে থাকে না? আমরা ছোটবেলায় চিন্তা করি যে আমি বড় হয়ে ডাক্তার হব, বা আমি বড় হয়ে পাইলট হব, বা আমি এই কাজটা করব। বা আমরা ছোটবেলায় অনেকে বলতাম না, ইস আমি যদি আমার কাছে যদি এখন আমি যদি অনেক বড় হতাম, আমি তাহলে এই কাজগুলো করতাম। হ্যাঁ, আমার কাছে যদি এই জিনিসগুলো থাকতো তাহলে আমি এটা করতাম। আমার ওই ওই কাজগুলো আসলে কি, ওই মানুষটা আপনার লাইফে আসার আগে আপনি কি স্বপ্নগুলো দেখেছিলেন, তখন আপনার লাইফের এইম কি ছিল, সেগুলো একটু চিন্তা করবেন যে আসলে আমি এই মানুষটা বাদেও আমার লাইফে কোনো স্বপ্ন আমি খুঁজে পাই কিনা। তো চেষ্টা করবেন যে ওই স্বপ্নগুলোকে নিয়ে ভাবার। আপনি যখন একটা মানুষকে নিয়ে বারবার ভাবতে যাবেন, তাকে যখন বারবার ফলো করবেন, মানুষটাকে তো আপনি বাদ দিতে পারবেন না মাথা থেকে। যদি আপনি মানুষটাকে বাদ দিয়ে অন্য কোনো কাজে কনসেন্ট্রেট করতে চান, তাহলে ওই কাজটাকে একটা ইন্টারেস্টিং কোনো কাজকে আপনার খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এবং সেটাকে টাইম দিতে হবে। আপনি যদি আমি বলি যে আপনি পড়াশোনা দিকে ফুললি ফোকাস করতে পারছেন না, এটা একটু অস্বাভাবিক, বা মানে একটু একটু অসম্ভব এই কাজগুলো করার। ফুললি এরকম একটা সিচুয়েশনে পড়াশোনার দিকে ফুললি কনসেন্ট্রেট করা যায় না। আপনার পছন্দের কিছু কাজ কাজ খুঁজে বের করেন, যেটা আসলে আপনি একটা সময় চাইতেন কিন্তু কোনো কারণে সেটা আর করা হয়নি। সেই কাজটাকে আস্তে আস্তে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন। হতে পারে সেটা ক্রাফটিং, হতে পারে কোনো কন্টেন্ট, অনেকে আছে ভালো কবিতা লেখে, বা আছে না অনেকে অনেক ধরনের স্কিল থাকে, সেগুলোকে নিয়ে আবার শুরু করেন। অনেকে আছে অনেক ভালো গান গাইতে পারে, হ্যাঁ, অনেক ভালো ছবি আঁকতে পারে, সেই সেই জিনিসগুলোকে ফোকাস দেন। এটাও আপনার দেখবেন কি একটা সময় স্কিল ডেভেলপ হচ্ছে। এর পাশে পাশে চেষ্টা করেন যে ওই জিনিসটা যখন আপনার মাথা থেকে চলে যাবে, তখন অটোমেটিকলি হচ্ছে আপনার অন্যান্য সেক্টর গুলাতে দেখবেন যে ফোকাস চলে আসছে। এবং পড়াশোনার ব্যাপারে বলবো যে একেবারেই যে আমার পড়াশোনা হবে না, ভালো লাগছে না, পড়তে ইচ্ছা করছে না, মনোযোগ থাকছে না, এই চিন্তাগুলো কখনো করে পড়াশোনাটাকে অফ দিবেন না। হ্যাঁ, ভালো লাগছে না এটা আপনি পড়ার টেবিলে বসেই চিন্তা করেন। আপনার পড়তে ইচ্ছা হচ্ছে না, টেবিলে বসেন, বসে বসে দেখেন যে আমার পড়তে ইচ্ছা। আপনি যদি ফোন শুয়ে শুয়ে ফোন টিপেন আর চিন্তা করেন পড়তে ইচ্ছা করছে না, তাহলে তো আসলে পড়তে ইচ্ছা করবে না, তাই না? তো চেষ্টা করেন লাইফটাকে একটু চেঞ্জ করার, একটু চেঞ্জ আনার। কিভাবে চেঞ্জ আনা যায়? হ্যাঁ, কারণ যে মানুষটা আসলে ছেড়ে চলে গেছে, সে তো চলেই গেছে। তার জন্য আসলে আপনার কি কি ক্ষতি হচ্ছে, এগুলো আসলে একটা খাতায় লেখেন যে আসলে আপনি যে এই মানুষটার কথা চিন্তা করছেন, এই মানুষটার কথা চিন্তা করতে করতে আপনার আসলে দিনে কি কি ক্ষতি হচ্ছে। আপনি আজকে তার কথা সারাদিন চিন্তা করে করে কোন জিনিসগুলো করতে ভুলে গেছেন, কোন জিনিসগুলো করেননি যেগুলো আপনার করার কথা ছিল, এগুলো নোট ডাউন করেন, করে করে নিজে দেখেন। দেখবেন যে আস্তে আস্তে মাথায় মানে চিন্তা আসছে যে না ঠিক আছে, আপনার অনেক ক্ষতি ক্ষতি হয়ে যাচ্ছে, এই ক্ষতিগুলো পূরণ করতে হবে। হ্যাঁ, এইভাবে চিন্তা করেন। এবং বললাম তো যে পছন্দের কোনো কাজের দিকে ফোকাস করেন। হ্যাঁ, কোনো সফট স্কিল হতে পারে, বা পছন্দের কোনো কাজ যেটা আপনি আগে করতে চাচ্ছিলেন, বা মাঝখানে গ্যাপ পড়ে গেছে, সেরকম কোনো কাজ থেকে শুরু করেন। কারণ হুট করে এমন একটা সিচুয়েশন থেকে পড়ালেখায় কাম ব্যাক করাটা একটু কষ্টকর, ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ আপু। আমাদের হাতে আর দুইটা প্রশ্ন আছে, আমরা একটু শর্ট করে বাকি দুইটা প্রশ্ন সলভ নিয়ে বলছি। এর পরের প্রশ্নটা হচ্ছে, নিজেকে অনেক বেশি ডিমিন করা, অনেক বেশি লো ফিল করা, হ্যাঁ, যেটা একটা কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো মানে লাইফে চলতে গেলেও আপনি যদি নিজের ব্যাপারে কনফিডেন্ট না হন, নিজেকে যদি ডিমিন করতে থাকেন, সেক্ষেত্রে আসলে ভালো কিছু করা যায় না। উনিও সেম, এই প্রবলেমটাও সেম, যে উনি হচ্ছে একটা মফস্বল শহরে থাকতেন, ওখানে তুলনামূলক কম্পিটিশনটা একটু কম ছিল। তো ওখানে হয়তো নিজেকে খুব ভালো একটা উম, হয়তো র্যাঙ্ক ভালো ছিল, ক্লাসের রোল ভালো ছিল, তখন একটা ভালো ফিলিংস তার মধ্যে কাজ করছিল। তারপর যখন ঢাকায় আসে, উনি ঢাবিতে পড়েন, তো উনি তুলনামূলক ভালো রেজাল্ট করছেন না বলে ওনার মনে হচ্ছে, কিন্তু উনি কিন্তু প্রথম মানে ফার্স্ট ক্লাস নিয়ে পড়াশোনা করছেন, ওনার সিজিপিএ 3.21, অনেক ভালো একটা রেজাল্ট, কিন্তু উনি স্যাটিসফাইড হচ্ছেন না, মানে উনি কনফিডেন্স পাচ্ছেন না, নিজেকে লো ফিল করাচ্ছেন নিজেকে। তো এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে যাচ্ছেন, যেহেতু উনি সামনে একটা জব প্রিপারেশন নেবেন, তো এই ব্যাপারে আপনি ওনাকে একটু পরামর্শ দেবেন।
আচ্ছা, আমি আসলে উম, জানি না যে আসলে আপনার এইম কি বা আপনি আসলে লাইফে কি করতে চান। যদি বলি যে বিসিএস টাই আপনার লাইফের এইম বা বিসিএস টাই আপনার লাইফের টার্গেট, ওকে, আপনাকে ওয়েলকাম। আমি আমি আপনাকে বলবো যে এই যে আপনি ঢাবিতে পড়ছেন, একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে বের হয়েছেন, আপনি কি কখনো এটা চিন্তা করেছেন যে এই যে আপনি ঢাবিতে যখন পড়ছেন, ঢাবি কিন্তু আহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে প্রতিযোগিতাপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, তো আপনি অলরেডি একটা প্রতিযোগিতাপূর্ণ জায়গা থেকে টপকে এবং সাকসেসফুলি ওখান থেকে এখানে এসেছেন। তো এক্ষেত্রে তো আসলে লো ফিল করার জন্য, যদি পড়াশোনার ব্যাপারে বলি, আসলে অনেক সময় হয় কি আমরা অনেক ভালো কিছু অ্যাচিভ করার পরেও আসলে আমাদের ভিতরে কনফিডেন্সটা আসে না। আমরা চাই যে আরো ভালো হোক, আমাদের আরো ভালো কিভাবে আমরা করব। আসলে আমাদের তো চাহিদার শেষ নাই। তো সেক্ষেত্রে বলবো যে আপনি আসলে আহ এ অবধি কি কি চেয়েছিলেন। হ্যাঁ, ধরেন আমরা আছে না যে ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিতে, আমাদের সময় তো বৃত্তি পরীক্ষা ছিল। ক্লাস ফাইভে আমাদের একটা টার্গেট থাকে যে আমরা ফাইভে বৃত্তি পাবো। আচ্ছা, ঠিক আছে, ফাইভে বৃত্তি না পেলেও আচ্ছা, অনেকে আছে প্লাস, অনেকের জিপিএ 5 থাকে, সবার তো ওরকমই কোনো টার্গেট থাকে। ওই টার্গেটটা নিশ্চয়ই ফিল আপ হয়েছে আপনার। তারপরে আপনার এসএসসি পরীক্ষার এই যে এ যাবৎ কাল যতগুলো আপনি টার্গেট করেছেন বা যতগুলো আপনার গোল ছিল, যতগুলো আপনার স্বপ্ন ছিল বা আপনার বাবা মার স্বপ্ন ছিল, সেগুলো তো আপনার কোনো না কোনো ভাবে পূরণ হয়েছে বা করতে পেরেছেন। এবং দিন শেষে এটাই সত্যি যে আমি জানি না যে আসলে আপনার এর আগেও কোনো এরকম কোনো কিছু হয়েছে কিনা যার জন্য আপনি এরকমটা লো ফিল করছেন। কিন্তু আপনার যদি আমি কনফিডেন্সের জায়গাটা বলি যে আপনি কিভাবে কনফিডেন্সটা ধরে রাখবেন, সেক্ষেত্রে বলবো যে আপনার আগের সাকসেস গুলোকে চিন্তা করেন, যেগুলো আপনি করতে চেয়েছিলেন এবং করতে পেরেছেন। আমরা আসলে চিন্তা করি যে আমরা কি করতে পারিনি, কিন্তু আমরা যে ছোটবেলা থেকে এ অবধি আমাদের লাইফেও কিন্তু ছোট ছোট অনেক সাকসেস থাকে যেগুলো আমরা কখনোই চিন্তা করি না। এবং এই সাকসেস গুলো যখন আমরা চিন্তা করি না, তখনই কিন্তু আমাদের কনফিডেন্সের জায়গাটা একটা ঘাটতি পড়ে যায়। হ্যাঁ, কারণ আমরা বড় হয়ে যাই, আমরা অনেক কিছু বুঝি, আমরা অনেক অনেক ক্রিটিক্যাল জিনিসপত্র চিন্তা করি, কিন্তু আমরা আমাদের দ্বারাও যে একটা সময় অনেক কিছু সম্ভব হয়েছিল এটা আমরা আসলে এখনকার কেউ চিন্তাই করি না। তো যখন দেখবেন যে কনফিডেন্সটা, এখানে যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো যে যখন দেখবেন যে নিজের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাচ্ছে, নিজেকে একদম গুড ফর নাথিং মনে হচ্ছে যে আমাকে দ্বারা কিচ্ছু হবে না, তখন জাস্ট একটু ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে দেখবেন যে আচ্ছা ঠিক আছে, আপনার আপনার দ্বারাও কি কখনো কিছু হয়েছিল কিনা। হ্যাঁ, বা কখনো লাইফে কোনো কিছু, কোনো সাকসেস কি পেয়েছেন, সেটা হতে পারে স্পোর্টস এর একটা দৌড় প্রতিযোগিতা, বা হচ্ছে একটা ওই যে আজকে না বিস্কুট দৌড় বা চকলেট দৌড় এই টাইপেরও, বাট সাকসেস হ্যাঁ হয়েছে কিনা। যখন ছোট ছোট সাকসেস গুলো একটু ডিপলি চিন্তা করবেন, তখন দেখবেন যে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আমিও তো একটা সময় কিছু না কিছু করেছি। আসলে আমাদের সবার মধ্যে অনেক প্রতিভা থাকে, কিন্তু আমরা নেগেটিভ জিনিসটাকে ভাবতে ভাবতে না আমাদের পজিটিভ জিনিসগুলো বা আমাদের ছোট ছোট সাকসেস গুলো আমরা আসলে ভুলে যাই। আর একটা জিনিস হচ্ছে যে বিসিএস, আমি আমি সবসময় বলি যে বিসিএস এ আসলে সিজিটাও ম্যাটার করে না, আপনি কতটা মেধাবী সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা ধৈর্যশীল এবং আপনি কতটা আত্মবিশ্বাসী। আপনি যদি মনে করেন যে এই জার্নিটা আপনার জন্য, এটা আপনি পারবেন, তার মানে অবশ্যই আপনি ওটা পারবেন, হয় সেটা আজ নয় কাল। হ্যাঁ, হয়তো বা একটু দেরিতে, কিন্তু তাও পারবেন। অনেক মেধাবী আছে যারা বিসিএস এ আসলে টেকে না, কিন্তু যারা পরিশ্রমী, এমন কোনো পরিশ্রমীকে আপনি দেখাতে পারবেন না যারা কোনো প্রতিযোগিতায় টিকতে পারে। পরিশ্রম কখনো বৃথা যায় না, ঠিক আছে। সুতরাং আমার সিজি, আমার একাডেমি, আমার হচ্ছে কোয়ালিফিকেশন, সবকিছু আমি আমি একটা সিজি দিয়ে তো আমার মেধাকে যাচাই করব না, বা একটা সিজির জন্য তো আমি আমার পরিশ্রমকে থামাই দিব না, তাই না। যাদের এই যে মনে হয় আমি পারবো না, তারা অ্যাটলিস্ট পরিশ্রমটা করেন। হ্যাঁ, আমি পারবো না এই চিন্তা করে আসলে তো বসে থেকে লাভ নাই, তাই না। পরিশ্রমটা করেন, ইনশাল্লাহ পরিশ্রমীরা কখনো হচ্ছে বিফল, মানে পরিশ্রম কখনো বিফলে যায় না। সুতরাং আপনাদেরটাও যাবে না ভাইয়া। ধন্যবাদ আপু। আমাদের লাস্ট বাট নট লিস্ট প্রশ্নটা হচ্ছে, উনি অনেকটা সেম যে উনি কনফিডেন্স পাচ্ছেন না, আর ওনার মনে হচ্ছে যে ওনার
মেমোরিটা আগের মতো নাই, উনি কোনো কিছু মনে রাখতে পারছে না। আর কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে উনি অনেক বেশি দোটানায় থাকেন। যে কোনো ছোট ছোট ব্যাপার ডিসিশনের ক্ষেত্রে উনি অনেক বেশি দোটানায় থাকেন, কনফিডেন্স লো, পড়াশোনার মনোযোগের অভাব, আর ওনার মনে হচ্ছে মেমোরি শর্ট হয়ে গেছে। মানে উনি যেটা বোঝাতে, এটা তো আমরা কমেন্টটা সরাসরি নিয়েছি, উনি বোঝাতে চেয়েছেন যে ওনার কোনো কিছু মনে থাকছে না। তো এটা সলিউশন কি হতে পারে আপু? আচ্ছা আচ্ছা। আহ মনে থাকছে না সেটা আসলে কি মনে থাকছে না এটা জানার বিষয় যে আমার কি দৈনন্দিন কাজেও আমি ভুলে যাচ্ছি, বা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা ভুলে যাচ্ছি। আপনি যদি দৈনন্দিন কাজ ভুলে যান সেটা হতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তার ফলে আমাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, যে আমরা অনেক অনেক যখন আমরা ওভার থিঙ্কিং করি, অনেক কিছু একসাথে চিন্তা করি, হ্যাঁ, অনেক কিছু চিন্তা করলে হয় কি আমরা এক্সাক্ট কাজটা ভুলে যাই, এবং এটা খুব একটা স্বাভাবিক বিষয় যে অনেক কিছু একসাথে চিন্তা করলে আমরা, আছে না, চিন্তা করতে করতে বাইরে যাই, কিন্তু কি কাজের জন্য বাইরে গেছি সেই কাজটা না করে আমরা বাসায় ব্যাক করি। কারণ কি আমরা অন্য চিন্তা করতে করতে ওই স্পেসিফিক চিন্তাটা ভুলে যাচ্ছি। এখন কথা হচ্ছে যদি এটা আপনার ডেইলি লাইফের ক্ষেত্রে হয়ে থাকে, যে ধরেন আপনি ডেইলি লাইফে মনোযোগটা হারায় ফেলতেছেন, তাহলে অতিরিক্ত দুশ্চিন্তার, যেটা বললাম যে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। চেষ্টা করবেন রেগুলারলি একটু ডিপ ব্রেথিং প্র্যাকটিসটা করার। যখন দেখবেন যে একটু অস্থির লাগতেছে, হাইপার হয়ে যাচ্ছেন, কোনো কিছু ওভার থিঙ্কিং, মানে অনেক কিছু মাথায় চলে আসতেছে, জাস্ট একটা জায়গাতে বসে কিছুক্ষণ একটা ডিপ ব্রেথিং নিয়ে নিলেন। ঠিক আছে, ডিপ ব্রেথিং এর টেকনিকটা এরকম হবে যে আপনি 4 সেকেন্ড ধরে একটা নিঃশ্বাস নিবেন, 7 সেকেন্ড সেটাকে ধরে রাখবেন, এবং 8 সেকেন্ড সেটাকে মুখ থেকে আস্তে আস্তে ছাড়বেন। সেকেন্ড যে বিষয়টা, এটা আপনি রেগুলারলি করবেন, এবং প্রত্যেকটা সেশনে 3-4 বার এটা করবেন, করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সেশন বলতে প্রতিবার আর কি এই জিনিসটা করার চেষ্টা করবেন। আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে, যদি এটা ডেইলি লাইফে হয় যে আমি কিছু মনে করতে পারছি না, অনেক কাজ একসাথে করার চেষ্টা করবেন না, হ্যাঁ। যাদের আমাদের এই ধরনের প্রবলেম হয় তারা চেষ্টা করবেন একটা লিস্ট করতে, আসলে কি কি কাজ আপনি করতে চান, একটা জাস্ট ছোটখাটো একটা লিস্ট করে রাখেন। লিস্টে আপনি লিখলেন যে আপনি কোন কোন কাজ করতে চাচ্ছেন, সেই কাজগুলো যখন আপনি করবেন তখন দেখবেন যে একটা একটা কাজ করছেন, একটা একটা করে টিক চিহ্ন দিচ্ছেন। ঠিক আছে, তো ওই যে কাজগুলো হচ্ছে বা যে কাজটার উদ্দেশ্যে আপনি বের হচ্ছেন, চেষ্টা করবেন সেই কাজটা একটা কাগজে বা চিরকুটে লিখে বাইরে বের হতে, হ্যাঁ। এবং বললাম যেটা, একসাথে অনেক কাজ করার চেষ্টা করবেন না। পড়ার ব্যাপারটাও সেম, হ্যাঁ, পড়ার ব্যাপারটাও সেম। পড়ার ব্যাপারে যে কাজটা করবেন যে ছোট ছোট সেগমেন্টে পড়বেন, প্রোমোডোরো টেকনিক যেটা আমরা বলে থাকি, প্রোমোডোরো টেকনিকে পড়ার চেষ্টা করবেন। ছোট ছোট সেশনে 30 মিনিটের একটা সেশন নেবেন, যেখানে 25 মিনিট পড়বেন, 5 মিনিটের একটা গ্যাপ দিবেন, দেন আবার 25 মিনিট পড়বেন। এরকম করে 4টা সেশন পর 25-25-25 পর একটা বড় সড়ো 15 থেকে 20 মিনিটের একটা বড় গ্যাপ নিবেন। আচ্ছা, এটা ধরলেন রেগুলার একটা কাজ, যে পড়াশোনার ব্যাপারে এই যে ছোট ছোট টেকনিক, মানে ছোট ছোট ফোকাস করে একটা টপিক ভাগ করে করে এই পড়াটা করবেন। দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে রিভিশনের প্র্যাকটিস। যারা আমরা এই যে ভুলে যাই তারা সবসময় চেষ্টা করবেন, পড়ার ক্ষেত্রে বলবো, পড়াটাকে রিভিশনের মধ্যে রাখতে। কিভাবে? পড়াশোনাটাকে আপনারা রাখবেন হচ্ছে 1, 3, 5, 7, 10। ঠিক আছে, ধরেন কোনো একটা দিন, প্রথম দিন আপনি একটা পড়া পড়লেন, সেটা তৃতীয় দিনে যে একটাবার রিভিশন দিবেন। ঠিক আছে, তৃতীয় দিন রিভিশন দেওয়ার পরে পঞ্চমতম দিনে তৃতীয় দিন যেটা রিভিশন দিচ্ছেন সেম জিনিসটা পঞ্চম দিন জাস্ট একটু দেখলেন। তখন দেখবেন যে তৃতীয় দিনে যেগুলো যেগুলো মনে করতে পারছিলেন না সেগুলোর সংখ্যা অনেকটা কমে এসেছে। সপ্তম দিনে যে সেটাকে আবার আবার আরেকবার দেখলেন, আবার হচ্ছে দশমতম দিনে যে একবার দেখলেন, 15তম দিনে একবার যে দেখবেন। ঠিক আছে, 15তম দিনে একবার দেখলেন, দেন লাস্টে 30তম দিনে যে একবার দেখলেন। এই যে একটা মাসে একটা পড়া বা কোনো একটা টপিক আপনি বারবার একটু 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 করে একটা টাইম সেট করে একটু একটু করে রিভিশন দিচ্ছেন বা রিভিশনের মধ্যে থাকছেন, তখন দেখবেন যে আপনার মেমোরিতে সেটা একদম সেট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে উইদাউট রিভিশন তো আসলে আমাদের মনে রাখা সম্ভব না। আমরা এখন একটা জিনিস খুব ভালোভাবে পড়তেছি, মুখে মুখে বলছি, লিখছি, তারপরেও কিন্তু এটা যদি আমি প্র্যাকটিসে না রাখি, রিভিশন না দেই, তাহলে তো এটা আমি ভুলে যাবো। এটা তো খুব নর্মাল ব্যাপার।
সুতরাং চেষ্টা করবেন যে এই যে বললেন যে ভুলে যাওয়ার প্রবণতাটা বেশি, রিভিশনের চেষ্টা করবেন। আর যদি দৈনন্দিন ক্ষেত্রে এই জিনিসটা হয়, চেষ্টা করবেন সবকিছু লিস্ট আকারে করার। হ্যাঁ, যে কোন কোন কাজটা আপনার আগামীকাল দরকার, বা ধরেন আপনি হাঁটতেছেন, কাজের মধ্যে কোনো একটা কাজ মনে পড়লো, সাথে সাথে একটা খাতায় সেটা লিখে ফেললেন। ঠিক আছে, পরবর্তীতে যখন কাজটা করতে যাবেন তখন সেই কাগজটা বা ফোনে একটা নোট করে নিয়ে গেলেন, নিয়ে সেই কাজটা দেখে দেখে সিকোয়েন্স মেনটেন করে কাজগুলো করে ফেললেন। আর এই যে লো ফিল করার ব্যাপারটা, আচ্ছা আচ্ছা, এখানে তো লো ফিল করার ব্যাপারটা আসেনি, এনার হচ্ছে কনসেন্ট্রেশনের প্রবলেম, এটা তো বললেন তাই না ভাইয়া? হ্যাঁ, তো ওনারও একটু লো ফিল আছে, উনি কনফিডেন্স একেবারেই কম পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কনফিডেন্স অনেক সময় যে যে যখন আমরা চিন্তা করি যাচ্ছে আমাদের মেমোরি লস হয়ে যাচ্ছে, আমি তো আসলে কিছুই পারছি না, কিছুই মনে থাকছে না, এই সমস্ত একটার সাথে তো আসলে আরেকটা কানেক্টেড, তো এই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে মনে হওয়াটা খুব স্বাভাবিক। ঠিক আছে, তো যখন দেখবেন যে আপনি একটা লিস্ট করছেন আগামীকালকে আপনি কি কি কাজ করছেন, এবং আগামীকালকে যে যে কাজগুলোর লিস্ট আপনি করেছেন সেগুলো আপনি সাকসেসফুলি করতে পেরেছেন, তখন দেখবেন যে আপনার এই লো ফিলটা না কমে এসেছে, বা এই যে কনফিডেন্সের জায়গাটা কিন্তু গ্রো করছে। কারণ এই যে ছোট ছোট অ্যাচিভমেন্ট কিন্তু আপনার হচ্ছে, ছোট ছোট সাকসেস কিন্তু আপনার ঝুড়িতে আসলে যুক্ত হচ্ছে। তো সেক্ষেত্রে এইটা এই এই জিনিসগুলো আপনি যখন কন্টিনিউয়াসলি করবেন বা আস্তে আস্তে করার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন কনফিডেন্সটাও আস্তে আস্তে চলে আসছে আপনার মধ্যে। ধন্যবাদ আপু। আমরা আমাদের আপুর কাছ থেকে এখন প্রশ্নোত্তর পর্বটা শেষ, আপুকে আমরা আর কোনো প্রশ্ন করছি না। আমাদের প্রশ্ন অনেক জমেছে, অনেক অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমাদের তো টাইমের একটা লিমিটেশন আছে। তো এই জন্য আমরা স্পেসিফিক এত বেশি প্রশ্ন নিতে পারিনি। কমন যে প্রবলেম গুলো, সেই প্রবলেম গুলোর উপর আমরা কথা বললাম। আপু আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন। আর মন খারাপ করার কিছু নেই, আমরা প্রতি মাসেই এই এই সেশনটা আয়োজন করব। তখন আমরা দেখা যাচ্ছে যে এখন যে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করেছি, তখন অন্য কোনো টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যাতে সবাই সবাই সলিউশন পেয়ে যান। তো ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, সবাই যদি একটু সময় করে ফিডব্যাকটা জানান, আজকের সেশনটা আপনাদের সবার কেমন হ্যাঁ, লাগলো, বা হচ্ছে পরবর্তী সেশনে আপনারা কেমন দেখতে চান, কি কি জানতে চান, আহ হ্যাঁ, আপনারা ওভারঅল হচ্ছে যদি কমেন্ট একটু সেকশনে ফিডব্যাক। জানাতে পারেন। আমাদের আরেকটু বাকি আছে, একটা ছোট একটা গাইডলাইন আপু আমাদেরকে দিয়েছেন কিভাবে আপনারা একটু ভালো থাকতে পারেন, সেই গাইডলাইন আমরা শেয়ার করবো। তবে আপনারা এখন সেশনটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। এখন হচ্ছে আপনারা জাস্ট জানাবেন সেশনটা কেমন লেগেছে। আর প্রতি মাসে আমাদের সেশনটা হবে। আপনাদের যারা প্রবলেম পাঠিয়েছেন আমাদেরকে, তারা তো সলভ পেয়েছেন, আর যারা হয়তো প্রশ্ন করেছেন আমরা হয়তো বা উত্তর দিতে পারিনি, আমার চেষ্টা করছি সবকিছু কভার করতে, হয়তো বা আচ্ছা আপুটা আসেনি, ভাইয়া, তারা হচ্ছে একটু পরের মাসে আবার। একজন হ্যাঁ হ্যাঁ আপু একজন বলেন। হচ্ছে সোহেল আহমেদ ভাইয়া, ইনি বেশ আগেও একবার প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ কতক্ষণ হ্যাঁ। আসলে ঘুমানো দরকার। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তো ঘুমানো উচিত। হুম হ্যাঁ, হুম। এখন আপনি ঘুমটা, আমরা অনেকে আছি যে রাত জেগে পড়াশোনা করে আসলে দিনের বেলাটা ঘুমাই, সেক্ষেত্রে আমরা বলবো যে খুব সকালে উঠে পড়ার চেষ্টা করবেন যেন রাতের ঘুমটা ঠিকঠাক হয়। কারণ আপনি দিনে যতই ঘুমান না কেন, রাতের ঘুমের মতো ইফেক্টিভ ঘুমটা কিন্তু আসলে হয় না। আপনি যদি রাতে প্রপারলি 4 থেকে 5 ঘন্টাও ঘুমাতে পারেন, সেটাও কিন্তু আপনার একটা বড় ধরনের হচ্ছে ব্যাকআপ দিয়ে দেয়। সুতরাং আমি বলবো যে আপনারা সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টাটা মাস্ট করবেন। হ্যাঁ, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে দিনটা আপনার কাছে অনেক অনেক বড় মনে হচ্ছে, অনেক টাইম পাচ্ছেন। কিন্তু রাতটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। ওই যে আমরা রাতে তো আসলে চারিদিকে একদম নিস্তব্ধ থাকে, ঘুমটা আসলে ভালো হয়। ঠিক আছে, ঘুমের এক্সাক্ট টাইমটাই হচ্ছে রাত। সুতরাং রাতে চেষ্টা করবেন মিনিমাম ঘুমানোর, এবং সারাদিনে ধরেন আপনি একবার একটু ছোটখাটো একটা ন্যাপ নিলেন, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আচ্ছা আপু, আপনাদের সবার জন্য কিছু পরামর্শ রেখেছেন, আমি এটা এখন আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা মোটামুটি সবাই সুস্থ থাকতে গেলে মানসিকভাবে এবং শারীরিকভাবে এই ব্যাপারগুলো একটু মেনটেন করবেন। আপনারা রেগুলার ঘুমাবেন, যেটা বলেন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা, এবং সেটা রাত 10টা থেকে 2টা হচ্ছে ঘুমানোর সবচেয়ে আইডিয়াল একটা সময়। এবং এই সময়টুকু যদি আপনি ঘুমান, আপনি সারাদিন খুব ইজিলি চলতে পারবেন। ঠিক আছে, শুধু ঘুম নয়, এবং দিনের কাজের ফাঁকে ফাঁকেও আপনাকে একটু বিশ্রাম নিতে হবে। আপনার খাবার ব্যাপারটা একটু ভালো দেখতে হবে, আপনি ভালো খাবার খাচ্ছেন কিনা। আর রেগুলার একটু দৌড়ানো বা ছোটখাটো করে ব্যায়াম করার ট্রাই করবেন।
এবং নেগেটিভ চিন্তা ভাবনা করছে এমন মানুষের থেকে দূরে থাকবেন এবং নিজেরাও নেগেটিভ চিন্তা করবেন না। আর হচ্ছে কানেক্টিভিটি, সোশ্যাল কানেক্টিভিটি বাড়াতে হবে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, ফিজিক্যালি সামাজিক মাধ্যমটা একটু বাড়াবো আমরা। আর ওই তো বললাম, কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নিতে হবে, মেডিটেশনটা চর্চা করতে হবে আমাদের। মেডিটেশনটা কি, ওই খুব কুল একটা ব্রেন নিয়ে চোখ বন্ধ করে আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে একটু নিজেকে সময় দেয়া, নিজের সাথে আমরা সময় কাটাতে পরবর্তী হবে। সেশন গুলোতেও আরো অনেক কিছু শিখবো হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের তো প্রতি মাসে সেশন হবে, আমরা আরো ডিটেল অনেক কিছু জানতে পারবো। আর যে কোনো প্রবলেম আপনারা কারো না কারোর সাথে শেয়ার করবেন। আর যখন আপনি উপরে সবকিছু মেনটেন করছেন কিন্তু তারপরেও আপনার কোনো কিছু সলিউশন হচ্ছে না, কোনো কিছু প্রবলেমই থেকে যাচ্ছে, ডিল করতে পারছেন না, তখন পেশাদার কারোর সাথে কথা বলবেন, মানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবেন। তারা আপনাকে খুব ভালো হেল্প করতে পারবেন। অবশ্যই এক্সপার্ট কারোর কাছে যাবেন। আমাদের সুমাইয়া আপু যেমন আপনাদের সাথে কথা বললেন, উনি এক্সপার্ট সাইকোলজিস্ট, এরকম এক্সপার্ট সাইকোলজিস্টের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন। আশা করি হচ্ছে আপনি আপনার সমস্যা সলভ করতে পারবেন। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসছি। তো আমরা কি করব, আমরা কাউকে একা হতে দেব না। আমার বন্ধু, আমার ফ্যামিলি, আমার হয়তো মা বাবাও বিভিন্ন কারণে মন খারাপ থাকতে পারে, বা যে কেউ আমার আশেপাশে, যে কেউ প্রিয়জন মানে শুধু বন্ধু হবে ব্যাপারটা এরকম নয়, যে কেউ যদি কোনো মানসিক সমস্যায় পড়ে, মন খারাপ থাকে, দীর্ঘদিন ডিপ্রেশনে আছে মনে হচ্ছে, চোখে মুখে চিন্তা দেখা যাচ্ছে, আপনি যদি বুঝতে পারেন, তাকে একটু হেল্প করবেন, তাকে একটু ট্র্যাকে আনার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের তরফ থেকেও একটা আপনার মানবিক আবেদন থাকবে আপনাদের, যে অবশ্যই এই কাজটা করবেন। তো অনুষ্ঠানের শেষের দিকে আসছি, আমি আপনাদেরকে একটা ছোট করে গান শুনিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমাদের লাইফে বন্ধুর সংখ্যা কম, এবং এরকম বন্ধুর সংখ্যা তো একেবারেই শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে, যারা আমাদেরকে দেখলেই বুঝতে পারবে যে আমাদের মন খারাপ। তো এই রিলেটেড একটা গান গাচ্ছি যাতে আমাদের লাইফে এই টাইপের বন্ধুর সংখ্যা বাড়ে। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া, বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো, বন্ধু তুমি একটু হাসো, একটু কথা বলো, বন্ধু আমার, বন্ধু তুমি, বন্ধু মোরা কজন, তবুও বন্ধু মন হলো না আপন। তো সবার কাছে আমি বিদায় নিচ্ছি। আশা করছি ভাইয়া আপনাদের জোরে আমাদের একটা সেশনটা হাততালি আপু, খুব, খুব সুন্দর একটা গান হয়েছে। ধন্যবাদ সবাই আপু, হাততালি দেন, সবাই মিউট অফ করে হাততালি দেন। ধন্যবাদ। আর আমাদের এইরকম সেশন আসবেই, সবসময় থাকবে প্রতি মাসেই। আপনারা আশা করি পরের সেশনটা আরো ভালোভাবে এনজয় করতে পারবেন। আপনাদের প্রবলেমগুলো আমাদেরকে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করব। ভিডিওর সাথে কানেক্টেড থাকবেন, ভিডিওর জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।